গত 6 মাস হলো গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। এদিকে ওদিকে দৌড়ে বেরিয়েছি। ব্রেকআপটা অবশ্য ওর জেদের কারণেই হয়েছিল। দুজনেরই ভুল ছিল, তবে ওটা একটু বেশি। তারপরও একটা মানুষকে বারবার যদি ব্রেকআপ করার হুমকি ধমকি দেওয়া হয়, তাহলে তেমন সম্পর্কে না থাকাটাই বেটার। তার উপর এক এক সময় নানান রকমের ঝামেলা এসে উপস্থিত হয়। সেই জন্য উপায় না পেয়ে এক প্রকার রাগের মাথায় ব্রেকআপটা করতে হলো। এরকম একটা প্যারার মধ্যে কেই বা থাকতে চাইবে? প্রতিনিয়ত একের পর এক ঝামেলার পর ঝামেলা হয়ে যাচ্ছিল। প্রত্যেকদিন যদি একটা মেয়ে আপনার সাথে ঝামেলা করে, তাহলে আপনি কিছুতেই তার সাথে সম্পর্কে থাকতে চাইবেন না। ভালোবাসতাম কিনা জানি না, তবে ওকে ব্রেকআপের পর থেকে আর কখনো দেখিনি। আমিও নিজে থেকেই ওর সামনে যাইনি। ভালো লাগতো না কিছুই। সব মিলিয়ে খুব বেশি মিস করতাম। বারবার মনে হতো আরেকটাবার ফিরে যাই, কিন্তু কি করব? যে মেয়েটা প্রতিনিয়ত আমাকে এত সন্দেহ করে, তার সাথে সম্পর্কে থাকাটা তাই। ও হাজারটা ছেলের সাথে কথা বলে বেড়াবে, তাদের সমস্যা নেই। অথচ আমি আমার মেয়ে ফ্রেন্ড ও আসার আগে থেকে যাদের সাথে সম্পর্ক, তাদের সাথে কথা বললেই দোষ। তার উপর আবার সমস্যা একটা আছে। আমি যখন মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলি, ও আমার উপর রাগ করেই নাকি নতুন নতুন সব ছেলে ফ্রেন্ড বানিয়েছে। এসবের জন্য খুব বেশি কথা কাটাকাটি হতো, প্রতিনিয়ত ঝামেলা হতো। শেষে উপায় না পেয়ে ওর জেদের কাছে হার মানতে হলো আমাকে। ব্রেকআপ করে দিতে হলো। ভাবলাম গার্লফ্রেন্ড থেকে যে বউ হবে সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না, তবে চেয়েছিলাম মেয়েটাকে ধরে রাখতে। জীবনের প্রথম প্রেম তো, তাই হয়তো ভুলতে পারিনি। আজও সেই স্মৃতিগুলো মনে বয়ে বেড়াচ্ছি। যাই হোক, এসব বাদ দেই। আমার বর্তমান পরিস্থিতির কথা বলি। বন্ধুর সাথে তার কেমন যেন একটা দূরসম্পর্কের আত্মীয়র বাসায় আসি। আসার কারণটা অবশ্য তার ওই আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। কোনো এক মেয়ের বিয়ে। কার বিয়ে, কিসের বিয়ে, এত খোঁজখবর নিতে আসেনি। বিয়ে খেতে এসেছি, বন্ধু জোর করে ধরে নিয়ে আসলো। বেস্ট ফ্রেন্ড বলে কথা, তাই যেখানে যাবে সেখানেই বগল দাবা করে নিয়ে যাবে। তার উপর যখন আম্মুর থেকে শুনেছে মন খারাপ, তখন থেকে জোরজবরদস্তি করছিল আসার জন্য, তাই ওর সাথে এসেছি। আসার পর বাড়িটা বেশ ভালো করে ঘুরে ফিরে দেখলাম, তবে কোনো মতে চেনা চেনা লাগলো না। এসে যখনই খাওয়া দাওয়া শেষ করে একটা রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে বন্ধু ডেকে বলল, শোন, আমি নিচের দিকে যাচ্ছি, দেখি ওদিকে কি অবস্থা। তুই থাক, তুই তো কোনো কিছু করবিও না, সবসময় খালি ঘুরে বেড়াবি। আত্মীয় বাড়ি তোর, আমি তোর বন্ধু, তাই এসেছি। আমি এই বাড়ির অতিথি, আমি কাজ করতে যাব কেন? শোন, বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি আটা মজা সুন্দরীদের আনাগোনা দেখা যায়, তাই আমিও ট্রাই করে দেখি হয় কিনা। ঈশানের এমন দ্বারা কথাতে ওর বন্ধু কিছুক্ষণ রাগে চোখে তাকিয়ে থেকে চলে যেতে গেলে ঈশান দাঁত কেলিয়ে হাসলো। ঈশান কয়েক পা এগিয়ে আরেকটা রুম পেরোতেই মনে হতে লাগলো সামনের রুমটা হয়তো মেয়ের, অর্থাৎ যার বিয়ে তার। যে মেয়ের বিয়ে, তাকে একবার দেখবে না? তার রুমে কতগুলো মেয়ে আড্ডা মারছে, একটু দেখা দরকার। যদি কাউকে পছন্দ হয়ে যায়, প্রেম ভেঙে গেছে, তার মানে কি জীবন থেমে থাকতে হবে, কষ্ট পেতে হবে? তেমন তো কোনো কথা নেই। ঈশান কথাগুলো ভেবে একটা রুমের সামনে আসলো। সেটা পেরিয়ে এগিয়ে যেতে নেবে, তখনই কেউ একজন পেছন থেকে হাত ধরে টেনে দিল। সাথে সাথে ও বেশ খানিকটা হকচকিয়ে যায়। তারপর রুমের ভেতর প্রবেশ করতেই এর মাঝখানে কেউ একজন দরজা বন্ধ করে দেন। ঈশান পেছনের দিকে ফিরল, কারণ টান দিয়ে ভেতরে নেওয়াতে রুমের সামনের দিকটায় চলে গেছিল, আর প্রবেশ করাতে দরজাটা পেছনে পড়ল। এবার পেছন দিকে দরজার দিকে ফিরতেই কেউ একজন দৌড়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে। ঈশান কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন ওকে জাপটে জড়িয়ে ধরে বলতে লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এতগুলো থ্যাংক ইউ। তুমি যে আসবে আমি ভাবতেও পারিনি। হচ্ছেটা কি সেটা বোঝার জন্য এবার ঈশান চুপ করে রইল। অপর পারের ব্যক্তির কণ্ঠটা কেমন চেনা মনে হলো, তাই জোর করে তাকে ছাড়িয়ে নিল। আর তারপরেই যখনই মেয়েটার মুখের দিকে তাকালো, খেয়াল করে দেখলো এটা আর কেউ নয়, ওরই বদমাইশ মহিলা, না মানে আসলে ওরই গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড যাকে বলে। এখানে তারই বিয়ে, আর মেয়েটাকে বউ সাজে দেখে বেশ খানিকটা অবাক হলো। ঈশান কিছুক্ষণ ধরে তাকিয়ে আছে, মেয়েটা আবার ওকে জড়িয়ে ধরতে নেবে, তখনই ঈশান হাতের ইশারায় ওকে থামিয়ে দিয়ে বলতে লাগলো,
এক মিনিট, তুমি এখানে কেন? আর কি সমস্যা তোমার? বারবার জড়িয়ে ধরছো কেন? আর আমাকে এই রুমের মধ্যে আনলে কেন? সব বলবো, আগে এখান থেকে আমাকে নিয়ে চলো। আমি এই বিয়েটা করতে চাই না ঈশান, আমি তোমাকে ভালোবাসি এখনো, বিশ্বাস করো বেবি। ব্রেকআপের পর থেকে একটা দিনও নেই যেদিন আমি তোমাকে মেনে নিইনি। আমি বুঝতে পেরেছি আমার ভুল ছিল। আসলে তোমার সাথে জেদের বসে ব্রেকআপ করাটা ঠিক হয়নি। চিনি না জানি না কোথাকার একটা ছেলেকে বিয়ে করতে চাইলে আমি আর তার সাথে বিয়ে করে নেব, এসব আমি মানতে পারবো না। শোনো প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে চলো। চলো আমরা কোথাও গিয়ে বিয়ে করে নিই। কোনো অংশে কি আমাকে দেখে পাগল বলে মনে হচ্ছে, নাকি আমাকে জোকার বলে মনে হচ্ছে? সত্যি করে বলো তো। তো কথা বলার সময় নেই, প্লিজ বেবি আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পায়ে ধরে মাফ চাইছি, তারপরে আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমাকে সবটা বোঝাবো। দেখো আমার ভুল ছিল, আমি অন্যায় করেছি, তার জন্য তুমি যা পারো শাস্তি দাও। তারপরে আমি এই বিয়েটা করতে পারবো না, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ ঈশান। মামা বাড়ির আবদার নাকি? এসেছি বিয়ে খেতে আর তোমার সাথে পালিয়ে যাব? মানে কি সব আজে বাজে কথা বলছো? দেখো, মজা করো না তো। নির্ঘাত তোমাকে মেহেদি বলেছে যে আমি তোমার বাসাতে এসেছি, তাই না? আর আসার পরে এরকম নাটক শুরু হয়েছে। দেখো, অন্য কোথাও বিয়ে হচ্ছে, বিয়েটা করে নাও। না, আমি তোমাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবো না। আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো, আর আমিও বাসি। বেবি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবে তুমি আমায় ভুলে গেছো? প্রথম প্রেম কেউ ভুলতে পারে না। আর যেখানে দোষটা আমার ছিল না, সেখানে আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই না। তার উপর ব্রেকআপটা তোমার কারণে করা। সেদিন তোমার কথাতেই তোমার সাথে রিলেশনে গিয়েছিলাম, তারপর আবার ব্রেকআপটা তোমার কারণে। তোমার যা ইচ্ছা তাই করছো। এখন আমাকে আমার মতো করে থাকতে দাও। আমি এরকম কিছু করতে পারবো না। আব্বা আমার পছন্দের বিয়ে করে নাও। আমাদের সম্পর্কটা 6 মাস আগে শেষ হয়ে গেছে। তোমার যদি এত কিছুই জানা থাকতো তাহলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে, কিন্তু তার কিছুই করনি। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে এখন আমাকে দেখে আমার সাথে মজা করছো, তাই তো? তোমার সাথে যোগাযোগ করবো কি করে? তোমার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম তুমি রেখেছো? কিছুই রাখো, কোনো ফ্রেন্ডও নেই। তোমার বন্ধুদের সাথেও যোগাযোগ করেছি, অনেক বার করে বললে, ওরা বলেছে তুমি কলেজ থেকে ট্রান্সফার নিয়ে নিয়েছো। আমি আমি মেসে থাকতাম, আমি জানতাম না তুমি একই এলাকাতে থাকো। শোনো, এখন এসব কথা বলার সময় নেই, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমরা বিয়েটা করে নিই, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে জান পাখি। আমি এসেছি অতিথি হয়ে। আমি কোনো প্রকার রিস্কে পড়ে বিয়ে করতে পারবো না। তোমার বিয়ে তুমি অন্য কারোর সাথে করবে, না করবে সেটা তুমি জানো। সত্যি তো? আমি যদি মরে যাই, আমি যদি এই বিয়েটা না করে সুইসাইড করে নিই, তাহলে তোমার ভালো লাগবে তো? ঠিক আছে, আমি তোমার সামনেই সুইসাইড করবো, তারপর দেখি তুমি কি করে ভালো থাকতে পারো। মেয়েটা কথাটা বলেই হাতের মধ্য থেকে একটা শিশি বের করে সেটার মুখটা খুলে যখনই মুখে দিতে যাবে, ঈশান বুঝতে পারলো এটা পয়জন। সাথে সাথে ঈশান জুমাইরার হাত থেকে শিশিটা ধাক্কা মেরে ফেলে দিল। জুমাইরা কাঁদো কাঁদো কণ্ঠে কিছু বলবে, তার আগে ঈশান ওকে জাপটে বুকের সাথে জড়িয়ে ধরলো আর মাথায় কতগুলো চুমু খেলো তার ঠিক নেই। এই মুহূর্তে বুকের মাঝে কেমন যেন একটা প্রশান্তি কাজ করছে। ঈশান ভাবতেও পারেনি বিয়ে খেতে এসে শেষে কিনা গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যাবে। আর যার সাথে দেখা হবে তার সাথে গত 6 মাস আগে ব্রেকআপ করে এসেছে। যাই হোক, ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। সবটা স্বপ্ন মনে হচ্ছে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলতে লাগলো, তুমি আমাকে সংকটের মধ্যে ফেলে দিলে। কি করব আমি জানি না। এরকম একটা পাগলামি কেন করতে যাচ্ছিলে? যদি কিছু হয়ে যেত? কিছু হতো, আমি জানি তুমি আমাকে আমার বিশ্বাস ছিল তুমি আমাকে এখনো ভালোবাসো, তাই এরকম করেছি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তো জানতে না আমি এখানে আসবো, নাকি মেহেদি আগে বলেছিল? তুমি আমাকে ওকে দিয়ে নিয়ে আসলে এখানে? জানতাম না তুমি এখানে আসবে, তবে তোমার বাসার ঠিকানাটা আমি পেয়েছিলাম গতকালকে। তোমার কি মনে হয় আমি বিয়েটা করতাম? কখনোই না। আমি তোমার বাসায় গিয়ে উঠতাম, সবার সামনে বলতাম তোমার সাথে আমার সব হয়েছে, তোমার সাথে বিয়েটাও শুধু হয়নি। তারপরে দেখতে কি অবস্থা হতো। আচ্ছা এখন কথা না বলে আমাকে এখান থেকে নিয়ে চলো। আচ্ছা, বজ্জাত মহিলা তো তুমি। আমাকে ফাঁসানোর ধান্দে আছো, তাই না? এত কিছু জানি না, তোমাকে আমি ভালোবাসি তাই তোমাকে বিয়ে করতে চাইছি। এখন যদি বিয়ে না করো তাহলে কিন্তু সত্যি সত্যি সুইসাইড করে নেবো। তুমি কি চাও আমাকে হারিয়ে ফেলতে? আমি তো চাই না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা জোর করে আব্বু আম্মু রাজি করিয়েছে, কিন্তু এই বিয়ে আমি করতে পারবো না। তোমার কিছু না থাকুক, আমি তোমার সাথে থাকছি। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো বেবি।
কিন্তু প্রশ্ন হলো, এখান থেকে তোমাকে নিয়ে বাসায় তো যাওয়া যাবে না। বাসায় নিয়ে গেলে আব্বু আম্মু প্রথমে মানতে চাইবে না, কিন্তু বিয়েটা আগে করতে হবে। আর বাসায় গেলে সহজেই ওরা বাসার ঠিকানা পেয়ে যাবে। তার উপর এখান থেকে বেরিয়ে বিয়ে করবই বা কিভাবে? সব কিছুর ব্যবস্থা আমি করছি, তোমাকে এত টেনশন করতে হবে না। তুমি শুধু আমাকে নিয়ে চলো, নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, বাকিটা আমি দেখছি। কিন্তু এখান থেকে বেরোবো কি করে? জুমাইরা ঈশানকে ছেড়ে দিল। তারপর হুটহাট করে ওর মুখের দুই পাশে হাত রেখে ঠোঁটের সাথে ঠোঁট মেলালো। ঈশান এক হাতে মেয়েটার কোমর জড়িয়ে ধরে আর এক হাত মুখের পাশে রেখে কিস করলো 5 মিনিট যাবৎ। তারপর মেয়েটার কপালে একটু জোরে সোরে শব্দ করে চুমু খেতেই মেয়েটা ওর কপালের সাথে কপাল ঠেকালো। এর মাঝখানে তাড়াহুড়ো করে ঈশানকে ছাড়িয়ে নিল। তারপর রুমের বেলকনিতে গিয়ে দেখলো সেখান থেকে দড়ি ঝুলালো। অনুষ্ঠানটা হচ্ছে সামনের দিকে, পেছনের দিকে এই মুহূর্তে কেউ নেই। যতদূর দেখা যাচ্ছে ঝোপঝাড় ছাড়া তেমন কিছু নেই। তার উপর বেশি দূর যেতে হবে না রাস্তার জন্য। এখানে আসার সময় দেখেছে রাস্তাটা একদম বাড়িটা রাউন্ড করে গিয়েছে, তাই কোনো রকম বেরোতে পারলে এখান থেকে যেতে পারবে। ঈশান কিছু ভাবতেই পারছে না, তারপরও গার্লফ্রেন্ডকে পেয়েছে। ঈশান কিছু ভাবতেই পারছে না, তারপরেও গার্লফ্রেন্ডকে পেয়েছে। আর যাকে ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিবে না। কি করেই বা হারাতে দেবে? যদি জানতো আগে থেকে মেয়েটার বিয়ে হচ্ছে তাহলে নিজেই কিছু একটা করত। এবার জুমাইরা শাড়িটা বেঁধে দিল বেলকনির রেলিংয়ের সাথে। তারপর ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, না, এখান থেকে নাম। নামবো তো বটে, কিন্তু এই অবস্থাতে যাওয়া যাবে না। তুমি একটা বোরখা পরো। আর আমার কাছে কিন্তু এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই, যা আছে নিয়ে নাও। আমি জানতাম এরকম কিছু হবে, সেই জন্যই প্রস্তুত ছিলাম। মেয়েটা এবার একটা বোরখা পরে নিল। ঈশান নামলো, কিন্তু জুমাইরার নামতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হলো। মেয়েটা ব্যাগটা ফেলে দিয়ে তারপর ঈশানকে বলল দূরে গিয়ে দাঁড়াতে। ও আশেপাশে দেখতে লাগলো। জুমাইরা কোনো রকমে নেমে ঈশানের কাছে আসতেই ও মেয়েটার একটা হাত ধরে ঝোপঝাড় পেরিয়ে কয়েকবার দৌড়াতে রাস্তায় উঠে গেল। তারপর স্বাভাবিকভাবে হেঁটে একটু দূরে এসে একটা রিক্সা করে সোজা বাসস্ট্যান্ড থেকে জুমাইরা ওদের মেন শহরে আসলো। সেখানে ওর কিছু চেনা পরিচিত লোকজন ছিল। কে জানে এই মেয়েটা এত তাড়াতাড়ি এত কিছু ম্যানেজ করলো কি করে। তবে ঈশান যখন আসলো দেখলো বেশ কয়েকজন দাঁড়ানো। তারপর ওরা কাজী অফিস থেকে বিয়েটা করে নিল আর সবাইকে ধন্যবাদ জানালো। আসার সময় জুমাইরা বলতে লাগলো, খবরদার আমার পরিবারের কাউকে কিচ্ছু বলিস না। আমরা খুব শীঘ্রই ফিরে আসবো। আর যেদিন ফিরে আসবো সেদিন দেখবি আমাদের হাতে একটা বেবি। আর বেবিকে দেখলে আমার মনে হয় না বাবা মা ভাইয়া রাগ করে থাকতে পারবে। তাই তোরা কিছু বলিস না প্লিজ। তোরা পারলে এখান থেকে চলে যা, আমি তোদেরকে সময় মতো টাকা পাঠিয়ে দেবো। এখন আমার হাতে তেমন টাকাও নেই। জুমাইরার ফ্রেন্ডগুলো ওকে আশ্বস্ত করে বলল এগুলো কিছু লাগবে না। ঈশান মেয়েটাকে নিয়ে বাস স্ট্যান্ডে আসলো। তারপর একটা এসি বাসের টিকিট কেটে দুজনে উঠে বসলো। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। ঈশান ভয়ে আছে, যদি হুটহাট করে কেউ চলে আসে জুমাইরার পরিবারের তাহলে আর দেখতে হবে না, সর্বনাশের মাথায় বাড়ি হয়ে যাবে। ঈশান শুধু টেনশন করছে। জুমাইরা এবার ঈশানের বুকের মধ্যে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশান ওকে জড়িয়ে বলতে লাগলো, আমার খুব টেনশন হচ্ছে, হুটহাট করে এরকম বিয়ে, তার উপর আবার বাসায় কি বলবো বুঝতে পারছি না। আর এখন এরকম করে পালানো কি থেকে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না। আমি এমনিতেও তোমার বাসায় চলে যেতাম, তার থেকে না হয় দেখা হয়ে গেল। এটা কিন্তু কাকতালীয়, বিশ্বাস করো। আমি জানতাম না যে মেহেদি তোমার ফ্রেন্ড আর ও আমরা দূর সম্পর্কে রাখতে। তবে এইটুকু বুঝতে পেরেছি যে উপরওয়ালা চেয়েছিল আমাদের বিয়েটা হোক। এখন আর কথা বলো না, চলো এখান থেকে পালাতে হবে। বাসটা ছাড়তে আরও 15 মিনিট সময় লাগবে। এই 15 মিনিটে বুকের ভেতর সবসময় ধুকধুক করছে। বারবার মনে হচ্ছে এই বুঝি ওর বাসার লোকজন চলে আসবে। যাই হোক, কোনো রকমে বাসটা ছাড়তে ঈশান স্বস্তির নিঃশ্বাস ফেলল।
জুমাইরা এখনো ঈশানের বুকের মধ্যে কেন জানি আজকে মেয়েটাকে ছাড়তে ইচ্ছা করছে না। এর মধ্যে কতগুলো চুমু খেয়েছে তার ঠিক নেই। কন্ট্রাক্টর আসতেই দুজনের ঘোর কাটলো। ঈশান জুমাইরাকে ছেড়ে দিল। মেয়েটা বোরখাটা খুলে ফেলেছে। ঈশান লোকটাকে টিকিটটা দিল। সরাসরি কক্সবাজারের টিকিট কাটা হয়েছে, যেন সেখানে গিয়ে একদম হানিমুনটা সেরে তারপর ফিরতে পারে। যাই হোক, ঈশান বাসে ওঠার সময় কিছু খাবার দাবার কিনে নিয়ে উঠেছিল, যাতে আর থামতে না হয়। বাসটা একেবারে গিয়ে কক্সবাজার থামবে। যাই হোক, মেয়েটাকে নিয়ে বেশ খানিকটা টেনশন হচ্ছিল। বুকের মাঝেই সারা রাত ঘুমিয়েছে। ঈশান ওকে জড়িয়ে ধরে। ঈশানের বাসা থেকে জানে ও বিয়ে বাড়িতে গেছে, তাই হয়তো কল করেনি। কি একটা অবস্থা! এর মাঝখানে এসে গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়েছে। এসব যদি বাসায় জানাজানি হয় তাহলে হয়তো অনেক ঝামেলা হবে। মেহেদি যদি একবার বুঝতে পারে তাহলে হয়তো ওর বাসায় বলে দিবে। এর মাঝখানে মেহেদির নম্বর থেকে রাতে কল আসলো। ওপাশ থেকে ঈশান ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি হয়েছে বলো তো? না মানে আসলে বলছিলাম কি, যে আত্মীয়র বাড়ি এসেছে না, ওনার মেয়ের বিয়ে, সেটা মেয়েটা পালিয়ে গেছে। আমার খুব টেনশন হচ্ছে। আর তোকে আশেপাশে দেখছি না। আমি ওদের আব্বু আম্মুর রুমে বসেছিলাম, যখন থেকে জানতে পেরেছি সেই সন্ধ্যা থেকে বসে আছি। এখন তোর কথা মনে হতেই ফোন দিলাম। কোথায় গেছিস তুই? বাইরে কোথাও ঘুরতে বেরিয়েছিস? জুমাইরার ঘুম ভেঙে গেল। ঈশান এবার মেহেদিকে কি বলবে বিষয়টা গুছিয়ে নিল। বলল, না মানে আসলে আমি যখন জানতে পারলাম যে মেয়েটা পালিয়ে গেছে তখন আমি চা খেতে এসেছিলাম। তারপর আবার বাসায় ফিরে যাব, তখন ভাবলাম যেহেতু বিয়েটা হচ্ছে না তাহলে থেকে কি করব। এমনিতেই আমার মনের অবস্থা কেমন তুই তো জানিস, তাই বাসায় চলে এসেছি। তুই আমাকে নিয়ে টেনশন করিস না। ঈশান কিছুক্ষণ যাবৎ মেহেদিকে উল্টোপাল্টা বুঝিয়ে কলটা কেটে দিল। এবার জুমাইরা ঈশানের ফোনটা নিয়েই অফ করে দিল। বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ? তোমার কি মাথা খারাপ? ওর সাথে কথা বলতেছো কেন? আর কাউকে ফোন দিবে না, কারোর কল রিসিভও করবে না। বাসায় কথা বলার দরকার নেই। যদি বলে অন্য নাম্বার থেকে কল করবে। ওর সাথে যদি না কথা বলি তাহলে ও ভাববে আমি তোমাকে নিয়ে পালিয়েছি, তারপর খুব তাড়াতাড়ি আমার পাশের খবরটা জানাবে। সেই জন্য আর কি বললাম। এখন চুপচাপ ঘুমাতো, আমাকে জড়িয়ে ধরে রাখো। ভালো লাগছিল আবার এমন করে থাকতে। তুমি ঘুম থেকে উঠলে জানো শোনা? জুমাইরা মুচকি হাসলো। ঈশান ওর নিকাবটা খুলল। তারপর মন ভরে কিছুক্ষণ মেয়েটার ওই মায়াবী মুখটা দেখলো। জুমাইরা ঈশানের সিনিয়র হওয়ার সত্ত্বেও দেখে মনে হয় না দুজনের বয়সের ডিফারেন্স আছে। বয়সে 6 মাসের বড় হলেও জুমাইরা ঈশানের সাথে একই ইয়ারে পড়তো। সেই সুবাদেই দুজনের দেখা সাক্ষাৎ, তারপরেই প্রেম ভালোবাসা। যাই হোক, ভোরের দিকে ওরা কক্সবাজার পৌঁছলো। ঈশান মেয়েটাকে ডেকে উঠালো। তারপর দুজনে এসে হোটেলে একটা রুম বুক করলো। রুমে এসে জুমাইরা ব্যাগটা রাখতে ঈশান বিছানায় ধপ করে শুয়ে পড়লো। জুমাইরা কিছুক্ষণ তাকিয়ে থেকে বোরকাটা খুলে ফেললো, গহনাগুলো খুলে টেবিলের উপর রাখলো। তারপর নিজেও গিয়ে ঈশানের পাশে শুয়ে পড়লো। ওর বুকের মধ্যে মাথা রাখতেই ঈশান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জুমাইরা ঈশানের বুকে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, তোমার অনেক টেনশন হচ্ছে না শোনো? আমার জন্যই এত কিছু হলো। তারপর সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন বাদেই আপু আমাকে কল করবো। ওরা না মানলে তোমার বাসায় কল করবো। তারপর যদি ওরা সবটা জানতে পেরে খুশি হয় কিংবা মেনে নেয়, তাহলে আমরা বাসায় চলে যাবো। আর খুব শীঘ্রই একটা বেবি নিয়ে নেবো। দেখো, তুমি আছো বেবি প্ল্যানিং নিয়ে, আমার মাথাটা চক্কর দিচ্ছে। এখনই কিছু খাওয়ার দরকার। কাল রাতেও হালকা খেয়েছিলাম, এখন অন্তত কিছু খেয়ে শরীরটাকে ঠিক করা দরকার। কাল রাতে তুমি ঘুমিয়েছো, কিন্তু আমি টেনশনে ঘুমাতেই পারিনি জান। ঈশানের কথাতে জুমাইরা উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর ঈশান গিয়ে ফ্রেশ হলো। তবে ফ্রেশ হতে হতে মনে পড়লো ওর এখানে কোনো ড্রেস নেই। অন্তত বিকেলের দিকে একটু বেরোতে হবে। ঈশান ওর বাইরের একটা ফ্রেন্ডকে ফোন করলো। ওকে অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতে বলতেই তখন জুমাইরা এসে পেছনে দাঁড়িয়ে রইলো। ঈশান মেয়েটার দিকে ফিরতেই জুমাইরা খানিকটা অসহায় চোখে তাকিয়ে বলতে লাগলো, এমন হুটহাট করে বিয়েটা করে ঝামেলায় ফেলে দিলাম তুমি, তাই না? আমি ভাবতে পারিনি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে।
বাসা যাবো ভেবেছিলাম, তারপরে আবার মনে হলো যেহেতু তোমাকে দিয়ে গেছি তাই আর তোমাকে অন্য কোনোভাবে সমস্যায় ফেলবো না। বাসায় গেলে আব্বু আম্মু জানতে পারতো, ওখানে আরো বেশি সমস্যা হতো, তাই এখানে আসাটাই ঠিক হয়েছে। ওসব বাদ দাও, আমি ওকে টাকাটা পরে ব্যাক দিয়ে দিব। তাছাড়া এখন আমার অ্যাকাউন্টে তেমন টাকা ছিল না। গত মাসে বাইকটা নিয়েছিলাম। নতুন বাইক নেওয়ার পর থেকেই আর টাকা পয়সা তেমন হাতে ছিল না, তাই বাসা থেকেও তেমন বের হয়নি। যদি জানতাম তাহলে তো ব্যবস্থা করেই নিতাম। জুমাইরা নিজের গয়নাগুলো একটা ছোট ব্যাগে পুরে বলতে লাগলো। বিকেলে বেরিয়ে এগুলো বিক্রি করে দিবে, যা টাকা হবে সেগুলো দিয়ে আমাদের কয়েক মাস চলে যাবে। আর তার মধ্যে যদি কনসিভ করে ফেলি তারপরে দেখবে, বাসায় বললেই ওরা মেনে নেবে। তুমি টেনশন করো না, শোনো, সব ঠিক হয়ে যাবে। আমার কি মাথা খারাপ হয়েছে? এগুলো তোমার বাসা থেকে দেওয়া গহনা, এগুলো আমি নিয়ে বিক্রি করে দেব? মেয়েটা এগিয়ে এসে দুই হাতে ঈশানকে জড়িয়ে ধরলো। ঈশান ওর মাথায় থুতনিটা ঠেকাতেই জুমাইরা বলতে লাগলো। তোমাকে নিজের করে পেয়েছি, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া বেবি। এগুলো আমার চাই না। আচ্ছা, তোমরা বাসায় যাওয়ার পর কি আম্মা আমায় গয়না দিবে না? একমাত্র ছেলের বউকে কি কিছুই দিবে না বলো? দিবে তো অবশ্যই। এখন কথা বলো না, চলো কিছু খেয়ে নিই। দুজনে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে রুমে আসলো। জুমাইরা রুমের দরজাটা আটকে দিল। ঈশান মেয়েটার এমন কর্মকাণ্ড দেখে অবাক চোখে তাকালো। তার মধ্যে মেয়েটা এসে কোলের মধ্যে বসে পড়ে। ঈশানও মেয়েটার কোমর জড়িয়ে ধরতে ও ঈশানের শার্টের কলার দুটো আঁকড়ে ধরে। বেবি, এখন একটু ক্লান্ত লাগছে, এখন ঘুমিয়ে পড়ি, পরে না হয় এগুলো। জুমাইরা মাথা নেড়ে নাসূচক উত্তর দিয়ে ঈশানের ঠোঁটে ঠোঁট মেলালো। তারপর আলতো করে ধাক্কা দিতে ছেলেটা বেডে শুয়ে পড়ে। মিনিট 10 দুজন ঠোঁটে কিস করার পর ঈশান আলতো করে জুমাইরাকে পাশে শুইয়ে দেয়। তারপর ওর উপরে উঠে ওর ঘাড়ে গলায় চুমু খেতে আরম্ভ করে। ঈশান জানে না কেন মেয়েটা এতটা কাছে আসলো, আর কেন কাল এতদিন বাদে দেখা হতেই মেয়েটাকে বিয়ে করলো। তবে এই মুহূর্তে খুব কাছে পেতে ইচ্ছা করছে মেয়েটাকে। ওর এমন পাগলামিতে সায় দিতে ইচ্ছা করছে। ঈশান মেয়েটার বুকে মুখ গুজে দিতেই ও জোরে জোরে নিঃশ্বাস নিতে আরম্ভ করে। ঈশানের আদরি স্পর্শে আর ঠোঁটের গভীর চুমুতে প্রচন্ড পরিমাণে উত্তেজিত হয়ে ওঠে। ছেলেটা চুলগুলো শক্ত করে খামচে ধরে। ঈশান আস্তে আস্তে দুজনের শরীর থেকে ড্রেসগুলো খুলে ফেলে। দুজনেই পুরো উন্মুক্ত। তারপর একটা চাদরে আবৃত হয়ে দুজনের নিমিষের মধ্যে পুরো রুম জুড়ে শুধু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আর আদরে কিছু মিষ্টি অনুভূতির শব্দ ভেসে বেড়ালো। ঘন্টাখানেক দুজনের ভালোবাসাময় সময় কাটলো। একটা সময় ঈশান ক্লান্ত হয়ে জুমাইরার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জুমাইরা ঘুমায়নি, তবে ঈশান ওকে জড়িয়ে ধরে খুব শান্তিতে ঘুমাচ্ছে। জুমাইরার ইচ্ছা হচ্ছে দুষ্টুটাকে জাগিয়ে দিতে। একটু আগেই যে ছেলেটা ওকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছিল, সেই ছেলেটা এখন একদম শান্ত, ক্লান্ত হয়ে ওর বুকের মধ্যে ঘুমাচ্ছে। ঈশানের সারা মুখে অসংখ্য লিপস্টিকের ছাপ, যেগুলো একটু আগে ও নিজেই দিয়েছে ভেবেই লজ্জা লাগছিল। দুজনের ঘুম ভাঙলো গিয়ে একদম বিকেলের দিকে। তারপর উঠে দুজনেই গোসল করে নেয়। জুমাইরাকে এই অবস্থাতে দেখেই ঈশান মুচকি মুচকি হাসছিল, কিন্তু মেয়েটার লজ্জা পেয়ে একদম দৌড়ে পালালো। বিকেলে কোনো রকম খাওয়া দাওয়া করে সন্ধ্যার মুখে একটা শপিং মলে গিয়ে শপিং করে আসে দুজনেই। জুমাইরা বারবার করে গয়নাগুলো বিক্রি করতে বলেছিল। শেষে মেয়েটার জেদের কারণে পরদিন গহনাগুলো বিক্রি করতে হলো। তবে সম্পূর্ণ টাকা সাথে রাখেনি ঈশান, ব্যাংকে কিছু টাকা ট্রান্সফার করে দেয়। জুমাইরার সাথে পুরো শহরটা আর কক্সবাজারটা ঈশান ঘুরে দেখেছে 7টা দিন। আর এই 7 দিনে দুজনের মাঝে অসংখ্যবার ভালোবাসাময় মুহূর্ত কেটেছে। কিন্তু 7ম দিনের মাথায় যখন ঈশান বাইরে যাচ্ছিল, জুমাইরা তখন ওকে পেছন থেকে ডাকে। ঈশান সামনে এসে দাঁড়াতেই মেয়েটা বলতে লাগে, বেবি, আমার না কেমন যেন লাগছে, চলো না আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। ঠিক আছে, যাব, কিন্তু তার জন্য তো একটু সময় লাগবে। আমি বাইরে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে, তারপর না হয় কালকে আমরা বেরিয়ে পড়বো। এখান থেকে কোথায় যাবে বলো? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতে রাজি আছি, শোনা। ঈশান জুমাইরার কপালে
আর ঠোঁটের চুমু খেয়ে বেরিয়ে গেল। তারপর হোটেলের বাইরে আসতেই মনে হতে লাগলো কিছু লোকজন ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। একটু বাদে ঈশান বুঝতে পারলো কারা যেন ওকে ফলো করছে। ঈশানের সবটা কেমন সন্দেহ হতে লাগলো। ও আর এক মুহূর্ত দেরি করেনি, তাড়াহুড়ো করে হোটেলে ফিরতে গেল। কিন্তু ফিরতে গিয়েই হলো যত সমস্যা। হোটেলের সামনে আসতে কিছু লোক ওকে ঘিরে ধরলো। তারপর বুঝে ওঠার আগে লোকগুলো এলো পাতারি মারতে শুরু করে। ঈশান নিজের প্রতিরক্ষা করতে পারলো না। হোটেলের সামনে পড়ে থেকে অনেক মার খেলো, কেউ হেল্প করলো না। ঈশান অনেক চেষ্টা করেও যখন নিজেকে আটকাতে পারেনি, এর মাঝেই কারো কণ্ঠস্বর কানে ভেসে আসতেই বুঝতে পারলো জুমাইরা দৌড়ে আসছে। ঈশান কোনো রকমে ওর দিকে তাকাতেই এর মাঝখানে একটা ছেলে গিয়ে জুমাইরার হাত ধরে বলতে লাগলো, আমাদের মান সম্মান ডুবে ওর সাথে তুই পালিয়ে এসেছিস। আজকে তোর হচ্ছে, আগে তোকে বাসায় নেই, তারপর তোর ব্যবস্থা করব। জ্ঞান হারানোর আগে ঈশান শুধু জুমাইরার কান্না ভেজা চোখ আর মুখটা দেখেছিল। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরে পুরো 48 ঘন্টা পরে, ডাক্তার বলেছিল মাথায় প্রচণ্ড চোটের কারণে সেন্সলেস হয়ে পড়েছিল। জ্ঞান ফিরতে ঈশান আব্বু আম্মুকে পাশে দেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বোনটা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো। ঈশান উঠতে পারছে না, কিছুক্ষণ চুপচাপ করে কান্নাকাটি করলো। তারপর আম্মু আব্বু অনেকক্ষণ বোঝালো সব ঠিক হয়ে যাবে। এর মাঝখানে আব্বু আম্মু জেনে গেছে ওরা দুজন বিয়ে করেছিল। ঈশান চুপ করে রইল। বিকেলের দিকে কথা বলতে পারলো, তখন শুধু জিজ্ঞেস করলো, আম্মু, জুমাইরা কোথায়? ওকে, ওর ভাইয়া সেদিন বাসায় নিয়ে গেছে। ওর বাসার ঠিকানা তো জানি না, তবে লোকজন যতদূর বলেছে তাতে বুঝতে পেরেছি তুমি মেয়েটাকে বিয়ে করেছিলে, তাই না? মেহেদিও আমাকে কল করেছিল। সেদিন থেকে তুমিও গায়েব হয়ে গেছো। তারপর ওরা জানতে পারার পরই সন্দেহ করেছি। তুমি একটাবার বাসায় যেতে পারলে না, তাহলে আর এত সমস্যা হতো না। আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। বাসায় গেলে তোমাদেরও সমস্যা হতো। তার থেকে আমি যে অন্যায় করেছি সেটা শাস্তি। চুপ থাকো, এসব কথা বলতে হয় না। তাছাড়া ভালোবেসে বিয়ে করেছিলে, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, সেটা আগে জানলে আমরা পারিবারিকভাবেই তোমাদের বিয়েটা ঠিক করতাম। তা না করে তোমরা এমন করে পালালে, এটা কি খুব বেশি ভালো হয়েছে? দেখো এখন কি অবস্থা হলো শরীরের। অন্তত একটাবার নিজের কথা কথা তো চিন্তা করতে। বিয়ের পর তো একটাবার আমাদের জানাতে পারতে, সেটাও করলে না। তোমার আব্বু আর বোন কতটা টেনশনে ছিল জানো? তুমি ফোনটা বন্ধ করে রেখেছো, কত জায়গায় তোমাকে আমরা খুঁজেছি ভাবতে পারছো? এত কল করেছি, তোমরা আমাদের কথা একটাবারও মনে হয়নি? তুমি বিয়ে করে এখানে এসে পড়ে আছো, এমন কার্যক্রম কেউ করে? তোমার অন্তত একবার বাসায় জানানো উচিত ছিল। ঈশান চুপ করে রইল। আব্বু আম্মু অনেকক্ষণ বকাঝকা করতে বোন এসে ওকে জড়িয়ে ধরে রাখলো। ঈশান বোনটার মাথায় হাত বুলালো। বলতেও পারছে না, মেয়েটার সাথে এই কয়েকটা দিন অনেক বেশি ভালোবাসা আর স্মৃতি তৈরি হয়ে গেছে। ঈশান কি করে বলবে আব্বু আম্মুকে? আব্বু আশ্বস্ত করলো জুমাইরার বাসায় কথা বলবে, কিন্তু ওর বাসার যে পরিস্থিতি, সেটাতে ওদের ওইখানে গেলে হয়তো জুমাইরার আব্বু আর ভাইয়া অপমান করবে। তাই ঈশান বারণ করলো। জুমাইরা একটাবারের জন্য ঈশানের সাথে যোগাযোগ করতে পারেনি। 2 দিন বাদে ঈশানকে নিয়ে বাসায় আসা হলো। শরীরের আঘাত আর মনের কষ্ট সব মিলিয়ে একদম মানসিক অবস্থাটা পুরো ক্ষতবিক্ষত। ঈশান কি করে থাকবে মেয়েটাকে ছাড়া? একবার তো হারিয়েছিল, তারপর আবার দ্বিতীয়বার কেন ওর লাইফে আসলো মেয়েটা? আর আসলে তো আসলো, এরকম করে হারিয়ে গেল কেন আবারও? কি থেকে কি হচ্ছে এসব কিছু বুঝতে পারছে না ঈশান। অনেক কষ্টে নিজেকে বোঝানোর চেষ্টা করেও যখন লাভ হচ্ছে না, তখন বন্ধুরা আসতে আরম্ভ করলো বাসাতে। বারবার করে বোঝাতে লাগলো সব ঠিক হয়ে যাবে। ঈশান নিজেও অনেক চেষ্টা, নিজেকে বোঝাতে পারে না। রাত হলে চোখের পানি ফেলে, মেয়েটাকে দেখতেও পারছে না আর বুঝতেও পারছে না কোথায় আছে আর কি করছে। তবে যতদূর জেনেছে
জুমাইরা আর আগের সেই শহরে নেই। আগের বাসাটা নাকি পরিবর্তন করে ফেলেছে। আগে ওরা বাসা পরিবর্তন করে তারপরেই নাকি ওদের খোঁজ খবর করেছিল। এরকম একটা কর্মকাণ্ডের পরই দুজন দুজনের থেকে দূরে সরে গেল। ঈশান জানে মেয়েটা এখন কি অবস্থায় আছে। এই ঘটনার পর পার হয়ে গেল পুরো 6টা মাস। এই 6টা মাসে ঈশান আবার নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। জুমাইরাকে এই দিনগুলোতে প্রতিনিয়ত খুঁজেছে, বারবার চেষ্টা করেছে মেয়েটাকে ফিরে পাওয়ার, কিন্তু কোথাও কোনো সন্ধান নেই, না অনলাইনে না অফলাইনে। শেষে হাল ছেড়ে দিল হতাশ হয়ে। আব্বু ঈশানের এমন অবস্থা দেখে আগে শহরটা পরিবর্তন করে ফেলার সিদ্ধান্ত নিল। এই শহরে থাকলে মেয়েটাকে খুঁজতে থাকবে। ঈশান আর মেয়েটার স্মৃতিটা ওকে কুরে কুরে খাবে। অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টাও করলো, কিন্তু ঈশান শেষে কান্নাকাটি করে বলল জুমাইরাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করতে পারবে না, আর ওদের ডিভোর্স হয়নি। এই অবস্থাতে বিয়ে করবে কি করে? আর জুমাইরাকে ফিরে পাওয়ার পর যদি মেয়েটা জানতে চায় ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো কেন, তাহলে কি জবাব দিবে? কথাগুলো ভেবে ঈশান সবটা চুপচাপ সহ্য করে যায়। মেয়েটাকে দেখতে পারছে না। এটা থেকে বড় কষ্ট কি হতে পারে? জুমাইরাকে কখনো ফিরে পাবে কিনা ছেলেটা জানে না। শহরটা চেঞ্জ করতে ঈশান নতুন বন্ধু, নতুন পরিবেশ সবকিছু মিলিয়ে নিতে লাগলো। আব্বু ওকে অফিসে বাসার জন্য বলল। নতুন শহরটাতে ওদের ছোট একটা বিজনেস শুরু করা হয়েছে, আর আগে শহরে যেটা ছিল সেটা এখনো আব্বু সামলাচ্ছে। ঈশান ভেবেছে নতুন বিজনেসটা নিজে থেকে দেখাশোনা করবে। কাজের মধ্যে থাকলে হয়তো মেয়েটাকে কিছু ঘন্টার জন্য তো অন্তত ভুলে থাকতে পারবে। যাই হোক, অনেক চেষ্টার পরে অফিসের কাজে মনোযোগ দিতে পারলো। এর মাঝে বন্ধুরা নানান জায়গায় নানানভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আবার বিয়ের মেয়ে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু ঈশান রাগ করে ওদের সাথেই কথা বলা আর যোগাযোগ করা বন্ধ করে দেয়। বারবার কেন বিয়ের কথা বলছে? একজনকে বিয়ে করেছে, 6টা মাস হলো না, তার স্মৃতিটাই ভুলতে পারেনি। তার উপর এখনই আবার অন্য কোথাও বিয়ে। অনেক মেয়েকেই দেখিয়েছে। মেয়েগুলো ঈশানকে পছন্দ করলেও ছেলেটার কাউকে পছন্দ হয়নি। ঈশান সবার সামনে নিজের বিয়ের কথা বলে দিতেই সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। জানে না কি হবে, ভবিষ্যতে কখনো জুমাইরাকে ফিরে পাবে কিনা। কথাগুলো ভেবেই ঈশান দীর্ঘশ্বাস ফেলল। এর মাঝখানে আব্বুর নম্বর থেকে কল আসলো। শোনো, আমাদের নতুন যে বিজনেস শুরু হচ্ছে সেখানে একজন পার্টনারের প্রয়োজন। এখন ওখানে ইনভেস্ট করার মতো পরিস্থিতি নেই, তাই বলছিলাম কি আমি একজনের সাথে যোগাযোগ করছি, তুমি ওই অফিসের বসের সাথে গিয়ে যোগাযোগ করো। ওরা আমাদের ব্যবসায়ের পলিসি আর প্রজেক্টটা দেখে সিদ্ধান্ত নিয়েছে আমাদের সাথে পার্টনারশিপে বিজনেস করবে। ওরা ইনভেস্ট করার জন্য রাজি হয়েছে। এখন তুমি গিয়ে কথা বলো, ভালোভাবে কথা বললে ওনারা ইনভেস্ট করবে। আর দেরি করো না, ম্যানেজারকে নিয়ে বেরিয়ে পড়ো, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আব্বুর কথার জবাবে ঈশান হ্যাঁ সূচক উত্তর দিয়ে বেরিয়ে পড়ল। আধ ঘন্টা সময় লাগলো আসতে। তারপরে সে একটা অফিসের ওয়েটিং রুমে অপেক্ষা করতে লাগলো। অফিসের পিয়ন এসে অনেকবার ওদের চা কফির কথা বললে তখন হালকা নাস্তার কথা বলল। এদিকে এই অফিসের বস নাকি একটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছে, সেজন্য দুজনকে বসতে বলেছে। ঈশান ম্যানেজারের সাথে নানা বিষয়ে আলাপ আলোচনা করছিল। লোকটা বেশ ভালো, অনেকদিন যাবতই ওদের বড় অফিসটাতে কাজ করছিল। ওখানে নতুন ম্যানেজার যোগ দিয়েছে, এখানে ওনাকে নিয়ে আসা হয়েছে। ঈশান একটু কম বুঝে সবকিছু, তাই লোকটা থেকে থেকে ওকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। এর মাঝখানে পিয়ন আসলো, বলতে লাগলো, স্যার, ম্যাডাম কেবিনে এসেছে, আপনারা যদি চান কথা বলে যেতে পারেন। ঈশান ম্যানেজারকে নিয়ে একটা কেবিনের সামনে আসলো। তারপর দরজায় নক করতে ভেতর থেকে বলা হলো প্রবেশ করতে। ঈশান দরজা ঠেলে ভেতরে গিয়ে আবার চেয়ারের সামনে দাঁড়াতেই ওপাশ থেকে কেউ একজন বলল,
বসুন, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করালাম। বলুন কি খাবেন, চা নাকি কফি? বসের কণ্ঠস্বর শুনেই বোঝা গেল অফিসের বস একজন মেয়ে। ঈশান একটু চুপ করে থেকে বলতে লাগলো, না ম্যাম, আর কিছু খাবো না। আসার পর থেকে আপনাদের পিয়ন বারবার বলে বলে 3-4 কাপ কফি খেতে বাধ্য করেছে, হালকা নাস্তাও করিয়েছে। আর কিছু দরকার নেই। এখন আসল কাজের কথায় আসি। যদি আপনার আগ্রহ থাকে তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো। কিছু মনে করবেন না। আপনি যদিও মাত্র একটা মিটিং থেকে বেরিয়েছেন, এর মাঝখানে এত কথা বলা হয়তো আপনি পছন্দ করবেন কিনা জানি না। সমস্যা নেই, আমি আপনার আপুকে বলেছিলাম আপনাকে পাঠাতে, আপনি বলতে পারেন। ঈশান ইশারা করাতেই ম্যানেজার ফাইলগুলো বের করতে বলল। ভদ্রমহিলার পেছন দিকে ঘুরছে না দেখে ঈশান বলতে লাগলো, আপনি যদি একটু পেছন দিকে ফিরতেন তাহলে আপনাকে প্ল্যানটা আর আমাদের বিজনেসের আইডিয়াটা দেখাতে সুবিধা হতো। ভদ্রমহিলাকে কথাটা বলতেই ও চেয়ারটা ঘুরালো। সাথে সাথে ঈশান স্তব্ধ হয়ে গেল। চোখের সামনে যাকে দেখলো তাকে ভুল করে দেখেছে বলে মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে একে এখানে দেখবে বলে কখনো ভাবতে পারেনি। ঈশান কিছুক্ষণ যাবৎ হা করে তাকিয়ে রইল। মেয়েটা একটু অস্বস্তি বোধ করে বলতে লাগলো, এই যে মিস্টার, এমন হাঁ করে তাকিয়ে না থেকে কি বলছিলেন বলুন। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। ম্যানেজার ঈশানের দৃষ্টি আকর্ষণ করার জন্য কাশি দিল আর বলতে লাগলো, ম্যাম আমি বলছি, আসলে উনি এসব বিষয়ে খুব বেশি অভ্যস্ত নাই, তাই আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। ম্যানেজার এবার ভদ্রমহিলাকে বোঝাতে লাগলো। অন্যদিকে ঈশানের চোখ জোড়া ছলছল করছে। ভদ্রমহিলা একবারও ওর দিকে তাকাচ্ছে না। তাহলে জুমাইরা আগে সব কথা ভুলে গেছে, নাকি অন্য কোথাও বিয়ে করে নিয়ে এখন ওকে ভোলার চেষ্টা করছে? কথাগুলো ভাবতে ঈশানের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। পরবর্তী হয়েছে মনে হতে লাগলো জুমাইরার সাথে একটু কথা বলা দরকার। ঈশান চুপ করে রইল। ম্যানেজারের সবটা বুঝিয়ে দেওয়া শেষ হলে তখন ঈশান ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি একটু বাইরে যান, ওনার সাথে আমার একটু কথা বলে আসি। ম্যানেজার সাহেব, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসি। লোকটা বেরিয়ে যেতেই জুমাইরা কেমন করে ঈশানের দিকে তাকালে তখন ছেলেটা একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো। কেমন আছো? মেয়েটা কেমন করে যেন তাকালো। ঈশান আবারও বলল, 6 মাস 6 মাস তোমাকে পাগলের মতো খুঁজেছি, জানতাম না কোথায় আছো, কি করছো। আজকে এতদিন বাদে যে তোমাকে পেয়ে যাব আর এমন করে পাবো সেটা ভাবতে পারিনি। তুমি যে আমায় চিনতে পারছো না কিংবা না চেনার অভিনয় করছো সেটা আমি বুঝতে পারছি। মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে একটা সময় হুটহাট করেই বলতে লাগলো, হোয়াট, কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? কি রেখে কি বলছেন? আপনি আমাকে চেনেন, জানেন না? উল্টোপাল্টা কি সব বলছেন এসব? আর আপনাকে আমি আজকেই প্রথমবার দেখছি, আপনি কিভাবে এইসব কথা বলতে পারছেন? শুনুন, এসব পাগলামি বন্ধ করুন। আপনি যাকে তাকে দেখলেন আর এইসব বললেই আমি আপনার সাথে পাগলামি করতে সাইড দেব না। কিসব বলছেন আজে বাজে কথা আপনি? তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না নাকি আমাকে চিনতে চাইছো না? সত্যি করে বলো তো। ঈশান কিছুক্ষণ তবদা খেয়ে জুমাইরার মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা কি বলছে? তার মানে কি সত্যি ওকে চিনতে পারছে না? ঈশান কিছুক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করে যখন ব্যর্থ হলো, তারপর একটা সময় বলতে লাগলো, আমার বিশ্বাস তোমার স্মৃতিশক্তি হারায়নি। মারটা আমি খেয়েছিলাম, তাহলে তুমি কি করে স্মৃতিশক্তি হারাবে? আমি সেটাই ভেবে পাচ্ছি না। জানি না কী কারণে তুমি আমাকে ভুল বুঝছো কিংবা আমার সাথে কথা বলতে চাইছো না, তবে এইটুকু শিওর থাকতে পারো আমি ওই ঘটনার পর থেকে তোমাকে ভুলতে পারিনি জুমাইরা, আর না কখনো ভুলতে পারবো। আমি অন্য কাউকে বিয়ে করিনি, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমার বিশ্বাস 2 দিন বাদে সবটা তুমি বুঝতে পারবে। রাগ করে থাকলেও কিছু করার নেই। আমি তোমাকে অনেক খুঁজেছি, ওই শহরে অনেকবার চেষ্টা করেছি তোমাকে খোঁজার, কিন্তু বিশ্বাস করো অনেক খোঁজার পরও যখন পাইনি, আব্বু আমার এরকম পরিস্থিতি দেখে আমাকে এই শহরে নিয়ে আসে। আমি ভাবতে পারিনি এই শহরে এসে তোমাকে পেয়ে যাব। জুমাইরা ফ্যালফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান চলে যাবার সময় হুটহাট করে মেয়েটা ওকে পেছন থেকে ডেকে বলতে লাগলো, শুনেন, আপনি যেভাবে বললেন তাতে মনে হচ্ছে আমি আপনার বউ। আপনি উল্টোপাল্টা কথা বলছেন, কিন্তু এরপর আর এসব কথা বলবেন না। তাহলে আপনার সাথে বিজনেস করাটা আমার পক্ষে সম্ভব হবে না। আমি
আমি আপনার কথা শুনে আর আপনার বিজনেসের প্ল্যানটা দেখেই রাজি হয়েছিলাম। আপনি যে এইসব বাজে কথা বলবেন ভাবতেই পারিনি। ঈশান আর কিচ্ছু বলল না। অফিস থেকে বেরিয়ে আসলো। বুকের ভেতরটা কেমন করছে, অজানা এক আশঙ্কায়। মেয়েটা মেয়েটা কি ওকে সত্যি ভুলে গেল, নাকি ওর সাথে নাটক করছে, মজা করছে, কিংবা এতদিন বাদে ওর সাথে দেখা না হওয়ার কারণে রাগ করেই এমন কথা বলছে। কিছু আর ভালো লাগছে না। বাসায় চলে গেল ঈশান। এলোমেলো অগোছালো অবস্থায় আম্মু ওকে দেখে বিষয়টা জিজ্ঞেস করতেই ছেলেটা কিছুই বলল না। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ শুয়েছিল। তারপর কখন ঘুমিয়ে গেছে জানে না। তবে যখন ঘুম ভেঙেছে, উঠে দেখেছে বোন পাশে বসে এসেছে, মাথায় হাত বুলাচ্ছে। ঈশান উঠে বসলো। তারপর হঠাৎই বোনকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো আর বলতে লাগলো, জানিস বোন, আজকে তোর ভাবির সাথে আমার দেখা হয়েছে। ভাবতে পারিনি ওর সাথে হুটহাট করে দেখা হয়ে যাবে। ও না আমাকে চিনতেই পারছিল না। জানিস আমার কতটা কষ্ট হচ্ছিল, আমি তো তোকে বলে বোঝাতে পারবো না। বোন কিছুটা আঁচ করতে পেরেছিল। ঈশান এই সময় এসে ঘুমিয়েছে। সুইটি বারবার করে আম্মুকে জিজ্ঞেস করছিল ভাইয়ের কি হয়েছে। ভাই মন খারাপ করে রুমে ঢুকেছে, সেটা বুঝতে পেরেই বোন রুমে এসেছে কি হয়েছে সেটা জানার জন্য। তারপর ভাইয়া ওকে দেখেই কান্না করে এত সব কথা বলতে লাগলো। একটা সময় বোন কেঁদে ফেললো। তারপর ভাইকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সব ঠিক হয়ে যাবে ভাইয়া। ভাবি তোকে চিনতে পারছে না, তার মানে ভাবির স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তুই টেনশন করিস না, দুদিন বাদে ভাবি তোকে ঠিকই চিনতে পারবে। কান্নাকাটি করিস না প্লিজ ভাইয়া। আমি কি করে সহ্য করব, ও যে আমাকে চিনতেই পারছে না। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করছি। তোর ভাবি আমাকে কি বলেছে জানিস? পরবর্তীতে যদি এরকম কথা বলি তাহলে নাকি আমার সাথে দেখাই হবে না, বিজনেসটাও করবে না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় তোর ভাবি আমার উপর রাগ করে আছে বোন, তাই না বল? ও রাগ করে আমার সাথে কথা বলছে না। বোনটা চুপ করে রইল কিছুক্ষণ যাবৎ, কথা বলল না। একটা সময় ঈশান বোনকে ছেড়ে দিল। তারপর উঠে ওয়াশরুমে চলে যায়। ভাইয়া ফ্রেশ হয়ে আসতেই বোন ওকে টানতে টানতে নিচে নিয়ে গেল। তারপর নিজের হাতে খাবার খাওয়ালো। বোনটা যে ঈশানকে বড্ড বেশি ভালোবাসে। কি জানি কি হবে ভাইয়ের, আবার সেটাই ভাবছে হয়তো। ভাইটা কি আজকের পর থেকে আগের মতো স্বাভাবিক থাকতে পারবে? ঈশান পরদিন জুমাইরের অফিসে আবার গেল। মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু মেয়েটা সম্পূর্ণভাবে ওকে এড়িয়ে যাচ্ছে। তবে একটা বিষয়, ঈশান জুমাইরার আপু কিংবা ভাইকে একটা বারের জন্য অফিসে দেখেনি। দেখলে হয়তো ওর সাথে ঝামেলা করত। জুমাইরা বারবার বলেছে ওর অফিসে এসে ডিস্টার্ব না করতে, তাহলে নাকি ওর সাথে আর বিজনেসটাই করবে না। তারপরেও ঈশান শুনছে না। সপ্তম দিনের মাথায় ঈশান যখন জোর করে জুমাইরার সাথে কথা বলার চেষ্টা করলো, মেয়েটা কেবিন ছেড়ে বাইরে যাচ্ছিল। সপ্তম দিনের মাথায় ঈশান যখন জোর করে জুমাইরার সাথে কথা বলার চেষ্টা করলে মেয়েটা কেবিন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। ঈশান মেয়েটার হাতটা টেনে ধরতে জুমাইরা পেছন দিকে ফিরে কষে ঈশানের গালে একটা থাপ্পড় মারলো। ঈশান মুখে হাত দিয়ে বলতে লাগলো, ভাবতে পারিনি যে তুমি এত সহজে আমাকে ভুলে যাবে। আমার ভালোবাসাটা এত তাড়াতাড়ি তোমার কাছে ফিকে হয়ে যাবে। তুমি আমাকে চিনতে পারছো না নাকি চেনার চেষ্টা করছো না সেটা জানি না, তবে খুব তাড়াতাড়ি জানতে পারবে আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। তুমি যেটা করেছিলে সেটা যে অভিনয় ছিল আমি এখন বুঝে গেছি। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি সেদিন, তাহলে কেন সুইসাইড করতে গিয়েছিলে? যদি তাই হতো তাহলে আমাকে কেন একলা ছেড়ে দাওনি? আমাকে সেদিন বিয়ের জন্য কেন জোর করেছিলে? আমি তো বিয়ে করতে চাইনি, তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, তাহলে কেন এরকম করলে? অসভ্য ইতর, তোর সাহস কি করে হয় তুই আমার গায়ে হাত দাও? এসব যদি আমার আব্বু কিংবা ভাইয়া জানতে পারে তাহলে তোমার কি হেল্প করবে একটাবার ভাবতে পারছো? আমি ভাবতেও পারিনি যে আপনার আব্বু এত ভালো মানুষ আর তার ছেলে কিনা আপনি এরকম একটা বদমাইশ তৈরি হয়েছেন। আমি আপনার আব্বুকে বলতে বাধ্য হব, এরপর আপনি ভুলেও আর আমার সামনে আসবেন না।
আর যদি আসেন তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে আপনার আব্বুর কাছে কমপ্লেন করতে বাধ্য হব বলে রাখলাম। ঈশান একটা সময় চলে যেতে নিয়ে আবার পেছনে ফিরে এসে তারপর জুমাইরার পায়ের কাছে বসে পড়ে হাঁটু কেড়ে বলতে আরম্ভ করে। আমি তো দ্বিতীয়বার তোমার লাইফে আসতে চাইনি, তাহলে কি এমন অন্যায় ছিল আমার যে আমাকে এমন করে ভুল বুঝলে, আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইলে? আমি তো তোমাকে আপন করে নিয়েছিলাম, তুমি যা বলেছিলে তাই করেছিলাম, তাহলে দ্বিতীয়বার কেন আমাকে এমন করে ভেঙে চুরে দিলে? আমার থেকে দূরে চলে গিয়েছিলে, সেটাই তো ভালো ছিল। প্রথমবারের কষ্টটা আমি মানিয়ে নিতাম, কিন্তু এবারে কষ্টটা আমি কি করে সহ্য করব? আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছিলাম, বিশ্বাস করো তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। আমি তোমাকে ছেড়ে থাকতেই পারবো না। একটা বার আমাকে বলো, আমার কি অন্যায় হয়েছে যার জন্য তুমি এরকম রাগ করে আছো? আমি কথা দিচ্ছি আমি আমার ভুল শুধরে নিব, তারপরে একটা সুযোগ দাও আমাকে। জুমেরা ঈশানের সামনে থেকে চলে গেল। তারপর রাতে যখন বাসায় ফিরল তখন আব্বু এসে ঈশানের সামনে দাঁড়ালো। তারপর হঠাৎ করে ছেলের গালে একটা থাপ্পড় বসালো। ঈশান গালে হাত দিয়ে আব্বুর দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলো জুমেরা সবটা বলে দিয়েছে। আব্বু অনেকক্ষণ বকাঝকা করলো, শেষে আবার গায়ে হাত তুলতে গেলে আম্মু আব্বুকে আটকে দিল। আর ঈশান বলতে লাগলো, জানি না কোন অন্যায়ের কারণে মারলে, তবে আমার মনে হচ্ছে দুপুরে যে ঘটনা ঘটেছে সেটার জন্য তুমি নিশ্চয়ই আমার গায়ে হাত তুললে। এটুকু জেনে রাখো আব্বু, আমি কোনো ভুল করছি না। আমি যে মেয়েটাকে ভালোবাসি সেটা ওই মেয়েটা, ওকেই বিয়ে করেছিলাম। আমি মেয়েটাকে খুব ভালো করে চিনি, যাকে বিয়ে করেছি, যার সাথে 4টা দিন থেকেছি, তাকে আমি চিনবো না? এতগুলো দিন ধরে যাকে ভালোবাসি তাকে না চিনলে কাকে চিনবো? আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমরা ওর আব্বু আম্মুর সাথে একটু কথা বলে দেখো, না হলে ওরা আবার ঝামেলা করবে। ঝুমারা হয়তো আমাকে হারানোর ভয়ে কিংবা আমার উপর রাগ করে এরকম করছে। তোমরা একটু কথা বলো না ওর পরিবারের সাথে আব্বু। আম্মু আব্বুকে জোর করে নিয়ে গেল। ঈশান রাতে আর খাবার খেলো না, রুমের দরজা বন্ধ করে শুয়েছিল। কিন্তু বোন এসে কান্নাকাটি করলে ঈশান এসে ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বুঝিয়ে পাঠিয়ে দিল। খাবার খেতে ইচ্ছে করছে না বলে ঈশান 2 দিন অফিসে গেল না। 2 দিন পর যখন অফিসে গেল, এসে দেখলো জুমাইরা নিজে থেকেই ওর অফিসে এসেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আলোচনার জন্য মিটিং রুমে যাওয়া হলো। ঈশান সারাক্ষণ মেয়েটার দিকে তাকিয়েছিল, তবে কিছু বলেনি। তবে যাবার সময় জুমাইরা নিজে থেকে ওর কেবিনে আসলো আর বলতে লাগলো, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন আর ভুলটা শুধরে নিয়েছেন সেটার জন্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে এমন কিছু করবেন না। যদি করেন তাহলে এর থেকে খারাপ কিছু আপনার সাথে হবে। তাই এমন কোনো কাজ করবেন না যার জন্য আমাকে কঠোর হতে হয়। এমন করেই যাচ্ছিল দিন। ঈশান তারপর খোঁজ খবর নিতে আরম্ভ করলো যে জুমাইরার আবার বিয়ে হয়েছে কিনা কিংবা কোনো সম্পর্কে আছে কিনা, কিন্তু কোনো কিছুই জানতে পারছিল না। শেষে অনেক ভাবার পর মেহেদির কথাটা মনে হতেই ঈশান ওর পুরনো শহরে ফিরে গেল। তারপর ছেলেটার সাথে দেখা করতেই মেহেদি অবাক হলো। ঈশান ওর শার্টের কলার ধরে বলতে লাগলো, সত্যি করে বল, ঝুমাইরার কি হয়েছে? ও আমাকে চিনতে পারছে না কেন? আমার সাথে ও কথা বলছে না কেন? আমাকে দেখলেই রেগে যায় কেন? কি হয়েছে বল? তোর বউয়ের কি হয়েছে সেটা আমি জানবো কি করে? দুজনের তো বিয়ে করেছি। তোর বউয়ের কি হয়েছে সেটা আমি জানবো কি করে? দুজনেই তো বিয়ে করেছিলে একা একা, ভালোবেসে পালিয়ে গিয়েছিলি না? তাহলে আমি কি করে জানবো তোদের কি হয়েছে না হয়েছে? এখন আমাকে এসব বলতে এসেছিস কেন? আমি আর এসব নিতে পারছি না। ওর ইগনোর আর ওর এরকম অভিনয় আমার পক্ষে নেওয়া কষ্টকর হচ্ছে। আমি মরে যাবো দোস্ত, জুমাইরাকে না আমি মরেই যাব। বিশ্বাস কর, ওকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না রে। দয়া করে আমাকে বল না কি হয়েছে ওর, যার জন্য এরকম করছে। আমি কথা দিচ্ছি আমি কখন আর কোনো ভুল করব না। যদি কোনো ভুল করে থাকি তার জন্য শাস্তি দে, তারপরে এরকম কিছু করিস না। আমাকে মার, বকা দে, যা ইচ্ছা তাই কর। তারপরে বল জুমাইরার কি হয়েছে, আমাকে কেন চিনতে পারছে না? আমি এগুলো মানতে পারছি না। মেহেদি বন্ধুর মনের অবস্থা বুঝতে পারলো, তাই ঈশানকে নিয়ে একটা লেকের পাড়ে বসলো। মেহেদি সিগারেট ধরাতে ঈশান সেটা নিজের হাতে নিলে মেহেদি সেটা কেড়ে নিল আর বলতে লাগলো, জানি না ওরা কিভাবে সেদিন জানতে পারলো তুই ঝুমাইরাকে নিয়ে পালিয়েছিস। আমি তো নিজেও আইডিয়া করতে পারিনি।
আমি ভেবেছিলাম তুই শুধু শুধু বাসায় চলে এসেছিস। আর বাসায় আসার পর তোর সাথে কোনো যোগাযোগ হয়নি আমার। তোর ফোনটা বন্ধ পাচ্ছিলাম, কিন্তু যখন জুমাইরার আব্বু আর ভাই জানতে পারলো আমার সাথে যে ছেলেটা এসেছিল তাকেও পাওয়া যাচ্ছে না, এসব জানার পর জুমাইরার আব্বু আর ভাইয়া কেমন যেন সন্দেহ করলো। তারপর আমায় কিছু না জানি ওরা কয়েকটা দিন বাদে ওই শহর ছেড়ে দেয়। তারপর তোদের বিয়ের 7 দিন পরে আমি জানতে পারি জুমাইরা বাসায় ফিরে এসেছে। কিভাবে ফিরেছে, কি জন্য ফিরেছে জানি না, তবে ওর বাসার কাজের লোকের মাধ্যমে জানতে পারলাম ওরা তোকে নাকি মারধর করেছে। এখন আমি জানি না মেয়েটা কি জন্য এরকম করছে, তবে আমার মনে হয় ওর আব্বু বা ভাইয়া ওকে ব্ল্যাকমেল করেছে, সেজন্য ভয় থেকে তোকে কখনো বলতে পারছে না যে এখনো তোকে চিনতে পেরেছে। হয়তো ভয়ের কারণে তোকে দূরে সরে রাখতে চাইছে। যদি ওর আব্বু আর ভাইয়া জানতে পারে এরকম কিছু হয়েছে, তাহলে আবার তোকে মারার চেষ্টা করবে, তাই তোকে চিনতে পারছে না। আমি যতদূর জানি ওর কোনো অ্যাক্সিডেন্ট কিংবা আঘাত পায়নি, যার জন্য মেয়েটা স্মৃতিশক্তির লোপ পাবে। তবে আমি তোকে বলে রাখছি, এমন কোনো কাজ করিস না যার জন্য আবার ভবিষ্যতে ঝামেলা হয়। তুই ওর থেকে দূরে থাকার চেষ্টা কর, আর পারলে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিস। তাতেই আমি জানি ওকে কি করে আমার কাছে আনতে হবে আর কি করে সবটা মনে করাতে হবে। তোকে এত কিছু বলার জন্য ধন্যবাদ, তবে আমার লাইফে কোনো সিদ্ধান্ত আমি তোকে জানাতে বলিনি। তুই নিজের মতো করে থাক আর আমাকে আমার মতো থাকতে দে। দয়া করে এই ডিভোর্সের বিষয়ে বলিস না। আমি ওকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে ভাবতে চাইছি না। তুই বুঝতে পারছিস না ওর আব্বু আর ভাইয়া কখনো তোকে মেনে নিবে না, আর তোদের বিয়েটাও মানবে না। ওকে ওই ছেলের সাথে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করবে, আর ওই ছেলে বলেছে এই অবস্থায় ওকে মেনে নিতেও রাজি আছে, কিন্তু ওদের সম্মানের যে হানি হয়েছে তার জন্য অনেক টাকা পয়সা দাবি করেছে। ঈশান এবার উঠে দাঁড়ালো, তারপর জোরে সোরে একটা চিৎকার দিয়ে বলতে লাগলো, সমস্যাটা কোথায় আমার? আমি কি ওদের থেকে গরিব, নাকি ওদের লেভেলের না, ওদের মেয়ের যোগ্য না? এত রাগ কিসের ওদের আমার ওপর? আমি তো পালাতে চাইনি, ওদের মেয়ের জন্যই পালাতে হয়েছে। তাহলে এত রাগ কিসের জন্য? আমাকে তো একবার মেরেছে, নাকি নাকি এবার একবারে মেরে ফেলবে, তাহলেই ওদের শান্তি হবে। ঈশান অনেকক্ষণ জুমাইরার আব্বু আর ভাইকে বকাঝকা করতে লাগলো একাই। মেহেদি ঈশানের বোনকে ফোন করে সবটা জানালো। বাসায় আসতেই বোন হাজারটা প্রশ্ন করলো। অনেক চেষ্টার পরেও ঈশান কথা বলল না, উল্টো রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে কিছু একটা ভাবতে লাগলো। এমন করে আরো কয়েকটা মাস কেটেছে। এই কয়েক মাসে অনেকবার ট্রাই করেছে ঈশান জুমাইরাকে স্বপ্ন মনে করানোর, কিন্তু মেয়েটা তারপরেও কিছু মনে করতে চাইছে না, উল্টো বারবার ওকে ইগনোর করছে। এর মাঝে ওদের নতুন অফিসের কার্যক্রম থেকে শুরু করে ফ্যাক্টরির কাজ সবকিছু আরম্ভ হয়েছে। এখন জুমাইরা চাইলেও ঈশানদের সাথে বিজনেসটা শেষ করতে পারবে না, কারণ ওদের মাঝে এগ্রিমেন্টটা ঠিক তেমন করে হয়েছিল যে জুমাইরা যদি চায় তারপরেও দুজনের মাঝে যে চুক্তি হয়েছে সেটা ভঙ্গ করতে পারবে না। আর ঈশান সেটা অনেক প্ল্যান করে কৌশলের মাধ্যমে মেয়েটাকে দিয়ে সাইন করিয়েছে। তারপর বিষয়টা দেখে জুমাইরার অনেক সন্দেহ হয়। তখন ঈশান বলেছিল, বারবার করে বলছিলে না যে আমার সাথে বিজনেস করবে না, আমার সাথে যেন দেখা না হয় সে ব্যবস্থা করবে। এখন তুমি চাইলেও আর এটার মধ্যে থেকে বের হতে পারবে না। বিজনেস তো তোমার আমার সাথেই করতে হবে, আর যদি তা না করো তাহলে সম্পূর্ণ টাকাটা তোমাকে দিয়ে এখান থেকে যেতে হবে। এখন তুমি ভেবে দেখো, বিজনেসটা কন্টিনিউ করবে নাকি তোমাদের ব্যবসাটাও হারাবে। ঈশানের সেদিনের বলা কথাতে জুমাইরা চুপ করেছিল। আজকে ছুটির দিন, বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়েছে জুমাইরা। ঈশান বাইক নিয়ে ওর পিছু করছে। মেয়েটা বান্ধবীর সাথে একটা পার্কে আসলো, তারপর একটা নির্জন জায়গায় বসে কথা বলতে লাগলো। তখন ঈশান বাইকটা দূরে দাঁড় করিয়ে সেখানেই বসে রইল। আশেপাশ থেকে অনেকগুলো ছেলে যাচ্ছে আর বাজে বাজে কমেন্ট করছে, কারণ জুমাইরা একটু টাইট ফিটিং ড্রেস পরেছে আজকে, যার জন্য ছেলেগুলো ওকে বাজে বাজে কথা বলছিল। একটা ছেলে তো এসে ওদের পাশে দাঁড়ালো। জুমাইরা সেখান থেকে ওর বান্ধবীকে নিয়ে উঠে যেতে গেলেই এর মাঝখানে ছেলেটা পথ আটকে দাঁড়ায়। ঈশান উঠে আসে এর মাঝখানে। ছেলেটা বলতে আরম্ভ করে, এই প্রথমবার তোমার মতো আগুন সুন্দরীকে দেখছি। চলো না সুন্দরী, একটু প্রেম করি। তোমাকে এই এলাকায় আগে কখনো দেখিনি।
তোমাকে দেখেই আমার প্রেম করতে ইচ্ছে করছে। যদি রাজি থাকো তাহলে বলো আছি। আরেকটা ছেলে পাশ থেকে খিলখিল করে হেসে উঠল। জুমাইরা এবার থাপ্পড় মারার জন্য হাত উঠাতেই সামনে থাকা ছেলেটা ওর হাত ধরে ফেললো। এর মাঝখানে ঈশান এসে ছেলেটার হাতটা ধরে ফেললো। তারপর পেছন থেকে সামনের দিকে এগিয়ে এসে ছেলেটার ঘাড়ে আরেক হাত শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, মেয়েদের সাথে খুব হিরোগিরি দেখানো হচ্ছে না? যদি পুরুষ হয়ে থাকিস তাহলে আমার সাথে হিরোগিরি দেখা, তারপর দেখি তুই এখান থেকে সুন্দর করে হাত পানি কি করে ফিরে যেতে পারিস। মেয়েদেরকে খুব বেশি ভোগের পণ্য সামগ্রী বলে মনে হয়? ছেলেটা কিছু বলার আগে ঈশান নাক বরাবর বসালো এক ঘুষি। ছেলেটা পেছনে কয়েক পা পিছিয়ে গিয়ে তারপর টাল সামলাতে না পেরে পড়ে যায় নিচে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে কিছু বলার আগে দৌড়ে পালালো। বিয়ের পর তো সব ঠিকই ছিল, কয়েকটা দিনে এতটা পাল্টে যাবে সেটা ভাবতে পারিনি। তোমার ড্রেস আপ দেখে কিন্তু আমার খুব বেশি অবাক লাগছে। এরকম ড্রেসও তুমি আমার সাথে রিলেশনে থাকাকালীন সময়ও পরনি। তাহলে বিয়ের পর কি এমন হলো যে এখানে আসার পর থেকে এসব করতে হচ্ছে? নাকি এখন আবার নতুন করে কোনো ছেলেকে পাগল করার ইচ্ছা আছে? কিসব বাজে বাজে কথা বলছো? আমি কি কখনো বলেছি আমি কোনো ছেলেকে পাগল করতে চাইছি? আজব তো। দেখো, তোমাকে এসব কথা বলতে বারণ করেছি আমি। তুমি যদি এসব করতে থাকো তাহলে কিন্তু আমি বলে দিলাম তোমার আব্বুকে। ঈশান নিজের রাগটা আজকে আর কন্ট্রোল করতে পারলো না, জুমাইরার কাছে চলে আসলো। তারপর হঠাৎ করেই মেয়েটার কোমরে জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। তারপর আবার ওর বান্ধবীর দিকে তাকিয়ে ঝড়ের গতিতে মেয়েটার ঠোঁটে কিস করে বসলো। সাথে সাথে জুমেরা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। কয়েক সেকেন্ড বাদেই ঈশান ওকে ছেড়ে দিয়ে বলল, এসব ভয় দেখিয়ে কিংবা ব্ল্যাকমেল করে কোনো কাজ হবে না। আমি খুব ভালো করে জানি তোমাকে কি করে বসে আনতে হয়। আর দেখো, সেদিন আমি জানতাম না ওইটা তোমার ভাই ছিল। যদি জানতাম আমাকে এতগুলো লোক নিয়ে মারধর করার জন্য গেছে, তাহলে আমিও বুঝিয়ে দিতাম আমিও কি করতে পারি। আমারও ক্ষমতা আছে এই ক্ষমতার অপব্যবহারের জন্য প্রতিশোধ নেওয়ার, কিন্তু আমি সেটা করছি না। তাই বলছি, ভালোই ভালোই সবটা সুন্দরভাবে মেনে নাও বউ। তুমি আমাকে যে চিনতে পারছো আর নাটক করছো সেটা বন্ধ করো, না হলে কিন্তু সেটা তোমার জন্য খারাপ হবে, বলে রাখলাম। জুমাইরা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ঈশান একটা ধমক দিতেই মেয়েটা জড়সড় হয়ে গেল। ঈশান জুমাইরার বান্ধবীকে উদ্দেশ্য করে বলল, শোনুন আপু, আপনার বান্ধবীকে বোঝান। যদি ভালোই ভালোই না বোঝে তাহলে ওকে উঠিয়ে নিয়ে যাব, সেই ক্ষমতা কিন্তু আমার আছে। তাই সহজ ভাষায় বলছি, যদি না বুঝতে চায় তার জন্য অন্য ব্যবস্থা আছে। জুমাইরা আবারও কিছু বলার চেষ্টা করতেই তার আগেই ঈশান মারলো এক ধমক। মেয়েটা চুপসে গেল। তারপর ওর বান্ধবীর সাথে সেখান থেকে চলে যায়। ঈশান মেয়েটার পেছন পেছন বাসা অবধি এসেছে। আবার যদি কোনো ছেলে ডিস্টার্ব করে, তাই ভালো লাগছে না কিছু। মেয়েটাকে বোঝাতেই পারছে না। এরকম একটা পরিস্থিতি শেষে ওর একটা বন্ধুর সাহায্য নিল। কি করে মেয়েটাকে বোঝাবে আর কি করেই বা ওকে ইমপ্রেস করবে? নতুন করে বউকে আবার ইমপ্রেস করতে হবে কেন? ঈশান সেটা নিয়ে ভাবছিল। তবে খুব বেশি অসুবিধা হয়নি প্ল্যানটা খুঁজে বের করতে। সেদিন ঈশান জুমাইরার অফিসে গেল। মেয়েটা প্রথমে দেখা করতে চায়নি। পরবর্তীতে ঈশান বারবার কল করলে তখন এক প্রকার বিরক্ত নিয়ে ওর সাথে দেখা করে। তবে দেখা করার পর যখন ঈশান আগেকার সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাইলো, তখন জুমাইরা বলতে লাগলো, আমি জানতাম আপনি এইসব আজে বাজে কথাই বলবেন, এই জন্য আপনার সাথে কথা বলতে চাইনি। আপনি আবারও সেই একই কথা বলতে আসছেন। আপনাকে আমি কি করে বোঝাবো যে এরকম করলে আমাকে কিন্তু আপনার সাথে। কি করবে তুমি? আমার থেকে দূরে যাবে? আমার থেকে দূরে গেলে সেদিন তো তুমি সুইসাইড করতে গিয়েছিলে। এবার আমি তোমার চোখের সামনে শেষ হয়ে যাব, সেটা কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তোমার? নাকি আমাকে দেখাতে হবে বউ? আচ্ছা, কিসব আজে বাজে কথা বলছেন? আপনি কি মেয়ে মানুষ যে সুইসাইড করতে যাবেন? আজকালকার দিনে যেখানে মেয়েরাই একটা ছেলের জন্য সুইসাইড করে না, সেখানে আপনি। দুদিন আগে তুমি করতে গিয়েছিলে, এখন আবার বলছো ছেলেরা সুইসাইড করতে যায় না। সত্যিকারের ভালোবাসলে মানুষ অনেক কিছুই করতে যায়। তাই ভালোভাবে বলছি, আমাকে রাগিয়ে দিও না বেবি। আমি খুব সহজ ভাষায় বলছি। আমাকে সাধারণভাবে বোঝার চেষ্টা করো, আমি তাতেই তোমার কাছে সহজ হব। কিন্তু আমাকে যদি রাগিয়ে দাও, এর ফল কিন্তু খুব বেশি একটা ভালো হবে না বউ।
ঈশান জুমাইরার কাছে আসতে গেলে মেয়েটা তখন উঠে চলে যেতে নিলে ঈশান ওর হাত ধরলো। জুমাইরা থাপ্পড় মারতে গেলে ঈশান ওর হাত ধরে পেছনের দিকে মুচড়ে ধরে তারপর মেয়েটার গালে চুমু খেলো। একে একে ঠোঁটে, গলায়, ঘাড়ে চুমু দিতেই মেয়েটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল। জুমাইরা যে উত্তেজিত হয়ে যাচ্ছে, নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে, ঈশান সেটা বুঝতে পারছে, তাই বারবার করে ওকে চুমু খাচ্ছে। মেয়েটা যতবারই বারণ করছিল, ঈশান ততবারই ওকে আরও আদর স্পর্শ দিচ্ছিল। শেষে জোর করে ছাড়ে নিল। এবার সজোরে ঈশানকে জুমাইরাকে একটা থাপ্পড় মারতেই ঈশান বলতে লাগলো, তুমি কি ভেবেছো এগুলো করে আমাকে তোমার থেকে দূরে সরাতে পারবে বেবি? কখনোই না। ভালোভাবে বলছি, আমাকে এর থেকে খারাপ হতে বাধ্য করো না জান। এটা অফিস, আর অফিসের সবার সামনে আজে বাজে কিছু করতে বাধ্য করো না বেবি। সেটা তোমার জন্য খুব বেশি ভালো হবে না বউ। কি করবে? জোর করে মোলেস্ট করবে, নাকি বাজে কিছু করে দিয়ে এখান থেকে চলে যাবে আর তারপরে আমার সম্মানটা নষ্ট হবে? আজব তো, আমি তোমার হাজবেন্ড, তোমার সাথে কিছু করে তাতে সমস্যা কিসের জন্য হবে? কিসব বাজে বাজে কথা বলো তুমি। যদি তাই হয় তাহলে এখান থেকে চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারি না, তুমি বুঝতে পারো না? বুঝে গেছি, তোমাকে বোঝানো এত সহজ হবে না, তাই তো? ঠিক আছে, আজকে তোমাকে আমি বোঝাবো আমি তোমার জন্য কি করতে পারি। এতগুলো দিন ধরে আমি তোমাকে বারবার করে বলছি ঠিক কতটুকু ভালোবাসি, আর তুমি প্রতিনিয়ত আমাকে কিনা ইগনোর করে যাচ্ছ। সত্যি কথা বলতে কি বলো তো, ভালোবাসলে এত বেশি কষ্ট পেতে হয়, তার জন্য এত বেশি ঝামেলা পোহাতে হয় জানতাম না। তাহলে কখনো তোমাকে ভালোই বাসতাম না। তবে আজকে তুমি চোখের সামনে থেকে দেখবে আমার মৃত্যুটা, যেটা তুমি সহ্য করতে পারবে কিনা জানি না। তবে তুমি দেখার পরে আমার বিশ্বাস যে তুমি অন্তত আর যাই হোক নিজের ভুলটা বুঝতে পারবে বউ। ঈশান জুমাইরাকে টানতে টানতে কেবিন থেকে বাইরে নিয়ে গেল। তারপর অফিসের বাইরে এসে ঈশান জুমাইরাকে রাস্তার সাইডে দাঁড় করালো। মেয়েটা আবার চলে যেতে নিলে ঈশান ওর হাতটা ধরে নিজের দিকে ফেরালো। জুমাইরা আবারও পেছন ফিরে ঈশানকে থাপ্পড় বসালো। আমাকে থাপ্পড় মেরে থামিয়ে দিতে পারবে না, আজকে আর আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না। তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে আমি ঠিক কতটুকু রেগে আছি। তোমার সাথে যে মিসবিহেভ করছি না সেটাই অনেক। আমি যেমন তোমাকে ভালোবাসতে পারি তেমনি তোমাকে নিজের করেও নিতে পারি, আর যদি না পাই সেই জিনিসটা আমি নিজে থেকে দূরে সরিয়ে দিতে পারি। এটা তুমি খুব ভালো করে জানো। আর একবার যদি আমি তোমার থেকে দূরে সরে যাই না, তাহলে তোমাকে তার জন্য সারা জীবন কান্না করতে হবে। আজকে আমার মৃত্যুটা তোমার চোখের সামনেই হবে জান। আশেপাশ থেকে গাড়িগুলো জোরে সোরে চলে যাচ্ছে। ঈশান জুমাইরাকে বারবার বলছে সত্যিটা স্বীকার করার জন্য, কিন্তু মেয়েটা কিছুই স্বীকার করছে না, উল্টো সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। ঈশান আবার ওকে হাত ধরে দাঁড় করালো, বলতে লাগলো, শেষবারের মতো বলছি, ভালোবাসো সেটা স্বীকার করবে কিনা বলো। যদি না করো তাহলে আজকেই তোমার সাথে আমার শেষ দেখা। এরপর যদি দেখা হয় তাহলে আমাকে আর কখনো জীবিত অবস্থায় দেখতে পাবে না। তাই ভালোই ভালোই বলছি, সবটা স্বীকার করো। তুমি যে আমাকে চিনতে পারছো এটা বলে দাও। যদি না বলো তাহলে আজকে এক্ষুনি তোমার চোখের সামনে আমার অ্যাক্সিডেন্ট হবে বলে দিচ্ছি। ঈশানের কথাতে জুমাইরা চুপচাপ দাঁড়িয়ে রইল। মেয়েটার চোখে পানি টলমল করছে। ঈশান জুমাইরার চোখের ভাষাটা বুঝতে পারলেও আজকে আর চুপ করে থাকবে না, সবটা শেষ করেই ছাড়বে। তাই বলতে লাগলো, বুঝে গেছি আমার কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। সোজা কথায় কাজ হবে না তো, ঠিক আছে, তার জন্য যা করতে হয় আমি সেটাই করছি। ঈশান কয়েক পা পিছিয়ে যেতেই জুমাইরা দেখলো আশেপাশ থেকে গাড়িগুলো খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে, যার জন্য মনে হচ্ছে একটু বাদেই হয়তো ওকে গাড়িগুলো ধাক্কা মেরে দিবে। আর যদি তাই হয় তাহলে হয়তো ঈশানের সাথে আজকে শেষ দেখা হবে। সত্যিটা তো এটাই যে এতদিন যদি ঈশান অন্য কোনো মেয়ের পেছনে ঘুরতো, তাতেও হয়তো সেই মেয়ে ঈশানকে ভালোবাসতে বাধ্য হতো। ছেলেটা এত পাগলামি করছে ওর জন্য, তারপরেও জুমাইরা ওকে কেন দূরে সরিয়ে দিচ্ছে সেটা শুধু মেয়েটাই জানে। ঈশান অনেক চেষ্টা করার পরেও যখন কথা বলল না জুমাইরা, তখন ঈশান রাস্তার মাঝখানে চলে গেল। জুমাইরা বারবার ঈশানকে যেতে বারণ করতেই ঈশান হাসতে হাসতে বলতে লাগলো, আজকে আর বারণ করে কোনো লাভ নেই জুমাইরা।
এটা তোমার কারণেই হয়েছে। তুমি প্রতিনিয়ত আমাকে ইগনোর করেছো। অনেক বোঝানোর সত্ত্বেও তুমি চেষ্টা করনি একটাবার আমাকে বোঝার। আজকে এই শেষ দেখা আমাদের, এরপর আর কখনো দেখা হবে না। যদি দেখা হয় তাহলে মৃত্যুর পর। তুমি আমাকে ভালোবাসো সেটা স্বীকার করছো না। কোন ভয়ে? তোমার আব্বু আম্মুর ভয়ে? একটাবার আমাকে ভালোবাসে দেখো। দ্বিতীয়বারের মতো আমি আর কখনো তোমার থেকে দূরে যাব না। আমি কথা দিচ্ছি, আমি সবটা ঠিক করে দেব। এর মাঝে ঈশানের উল্টো দিক থেকে একটা গাড়ি আসতে লাগলো। শেষে উপায় না পেয়ে জুমাইরা দৌড়ে ঈশানের দিকে যেতে লাগলো। তারপর গাড়িটা যখনই কাছে চলে আসলো তখনই মেয়েটা সজোরে ঈশানের একটা হাত ধরে জোরে সোরে টান দিল। দুজনেই রাস্তার সাইডে চলে আসলো। ঈশান নিজের হাতটা ছাড়িয়ে নিতে গেলে জুমাইরা সজোরে কষে আবারও একটা থাপ্পড় বসিয়ে দেয়। ঈশান বাচ্চাদের মতো গালে হাত দিয়ে চুপ করে রইল। এবার জুমাইরা নিজেই ফুপিয়ে কেঁদে উঠল আর বলতে লাগলো, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি পাগলামি করছো? আমি তোমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি আর তুমি নিজে থেকে জীবন দিতে চাইছো ঈশান? কেন পাগলামি করছো? কেন বুঝতে চাইছো না এই পাগলামিতে শুধু কষ্টই আছে? তুমি কেন আমার কথা বিশ্বাস করতে চাইছো না? আমি পারছি না তোমাকে নিজের করে নিতে। বারবার তোমাকে চেষ্টা করছি বোঝানোর জন্য, তারপরও তুমি বুঝতে চাইছো না। আব্বু আর ভাইয়া তোমার উপর রেগে আছে। যদি জানতে পারে এখনো তোমার সাথে আমার যোগাযোগ আছে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি তোমাকে বাঁচাতে পারবো না। তুমি কেন বুঝতে চাইছো না? ওদের রাগ এতটাই যে বিয়ের দিন আমরা পালিয়েছিলাম, সেজন্য তোমাকে সেদিন মেরেছিল। বাসায় আসার পর আমাকে অনেকবার ব্ল্যাকমেল করেছে, বলেছে যদি তোমার সাথে যোগাযোগ করি কিংবা দ্বিতীয়বার পালিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে তোমাকে শেষ করে দিবে। আমি কি করে এগুলো সহ্য করব ঈশান? কেন বুঝতে চাইছো না যে তোমাকে আমি আর হারাতে পারবো না? আমি তোমার থেকে দূরে থাকবো, তারপরেও এটাই চাই তুমি বেঁচে থাকবে, ভালো থাকবে। আমি ভয় পাচ্ছি এটা ভেবে আব্বু আর ভাইয়া তোমাকে মেরে ফেলবে। ঈশান, তুমি কেন বুঝতে চাইছো না? তোমাকে বাঁচানোর জন্য আমি এই নাটকটা করছি। না হলে যাকে এত ভালোবাসি, বিয়ের দিন যার সাথে পালিয়ে গিয়েছিলাম, এত স্মৃতি যাকে ঘিরে, তাকে কেন আমি ইগনোর করব? তোমাকে কি কষ্ট দিয়ে আমার কষ্ট হয়নি বলো? তুমি আমার স্বামী হওয়ার সত্ত্বেও তোমাকে আমার থেকে দূরে রেখেছি। তোমার স্পর্শ, তোমার আদরের অনুভূতি আমি কিছুই ভুলতে পারিনি ঈশান। আজও আমি সেটা মনে করে এখনো রাতে চোখের পানি ফেলি ঈশান। কিন্তু কখনো তোমাকে বলতে পারিনি যে আমি সবটা জানা সত্ত্বেও চুপ করে আছি। তুমি কেন বুঝতে চাও না? সেদিন ওখান থেকে আসার পর তোমাকে হারানোর মতো দ্বিতীয়বার আমার সেই সহ্য শক্তিটা নেই। তুমি বুঝতে চাইছো না কেন? আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। এবার যদি হারিয়ে ফেলি, আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝানোর, তারপর ভেবেছি তুমি বেঁচে থাকলেই হবে। কিন্তু কি করব বলো? আমার যে কিছুই করার নেই। আব্বু আর ভাইয়া তোমার উপর এত বেশি রেগে আছে, যার জন্য তোমাকে উপায় না পেয়ে তোমাকে দূরে সরিয়ে দিতে হচ্ছে। তুমি জানো, আমি যখন জানতে পেরেছি তোমার আব্বু বিজনেস শুরু করছে, তখন নিজ থেকে আগ্রহ দেখিয়ে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। ভেবেছি যদি নাটকটাও করি তারপরেও তুমি আমার চোখের সামনে থাকবে, তাই এরকম করে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি। তোমাকে কষ্ট দিতে চাইনি ঈশান। তোমাকে যে আজও অনেক বেশি ভালোবাসি। তুমি কেন বুঝতে চাইছো না? তোমাকে তৃতীয়বার হারানোর শক্তিটা আমার নেই। আমি প্রথমবার যে অন্যায় করেছিলাম, দ্বিতীয়বার আব্বু আম্মু সেটা করেছে। এবার যদি হারাই তাহলে আমি সত্যি মরে যাব। ঈশান ঝড়ের গতিতে জুমাইরাকে কাছে এনে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ বাদে মেয়েটাও ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান অনেকক্ষণ মেয়েটাকে জড়িয়ে ধরে রেখে তারপর একটা সময় ছাড়লো। মুখের দুই পাশে হাত দিয়ে সারা মুখে পাগলের মতো চুমু দিল। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি, কিছু হতে দেব না তোমার। দেখো, আমরা আজকেই বাসে যাব। আমি আব্বু আম্মুকে সবটা জানাবো, তারপর দেখো ওরা আমাদেরকে ঠিক মেনে নেবে। আব্বু আম্মু গেলে
তোমার আব্বু আম্মু আর ভাইয়া কিছু করতে পারবে না, ওরা মেনে নিতে বাধ্য হবে। আর যখন জানতে পারবে আমাদের মাঝে সব হয়েছে আর খুব শীঘ্রই আমাদের বেবি আসবে, তখন বাধ্য হলেও ওরা মানতে রাজি হবে। তার জন্য তোমাকে একটু নাটক করতে হবে, প্লিজ সোনা। আর রাগ করে কিংবা আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমি কথা দিচ্ছি, আমি তোমার থেকে দূরে সরে থাকতে পারবো না। বিশ্বাস করো আমার কথাটা, অন্তত এবারের মতো আমার কথা শোনো। আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না। দেখো, দুজনে আবার এক হয়ে যাব, দুজনের ভালোবাসাটা আবার পরিপূর্ণ হবে। জুমাইরা কোনো কথা বলল না। ঈশান মেয়েটাকে কোলে উঠালো, তারপর গাড়িতে উঠে কোলের মধ্যে নিয়েই বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। জুমাইরা ওর বুকের মধ্যে ফুপিয়ে উঠছে। ঈশান বারবার ওকে চুমু দিচ্ছে। একটু বাদে দুইজনে ঈশানের বাসায় আসে। তারপর আব্বু আম্মুকে সবটা বলতেই আব্বু আম্মু জুমাইরাকে দেখে অনেকক্ষণ চুপ করেছিল। আম্মু মেয়েটাকে অনেক পছন্দ করেছে। ঈশান অনেকক্ষণ কান্নাকাটি করে নিজের কষ্টের কথাগুলো বলল। মেয়েটাকে ছাড়া থাকতে পারবে না। এসব বলতেই শেষে আব্বু আর আম্মু সিদ্ধান্ত নেয় সেই দিনই জুমাইরার বাসায় যাবে। তারপরও ওদের বাসা গেলে জুমাইরা অনেকটা ভয় ছিল। তারপর ওর আব্বু আর আম্মুকে অনেক বোঝালো। শেষে যখন জুমাইরা বলল ঈশানকে ছাড়া থাকতে পারবে না, কষ্ট হবে, তার উপর আবার ওদের মাঝে সব কিছু হয়েছে। আর তৃতীয়বার ওদের মাঝে যোগাযোগ হওয়ার পরেও দুজনে আবার একসাথে ফিজিক্যাল ইন্টিমেট হয়েছিল, যার জন্য এখন জুমাইরা কনসিভ করেছে। যার জন্য ওর আব্বু আম্মু কিছুক্ষণ টেনশনে ছিল, চুপ করে থাকতে। তারপর একটা সময় বুঝতে পারলো এখন মেনে নেওয়াটাই শ্রেয়। অন্তত আর যাই হোক, তাতে সম্মানটা তো বাঁচবে। ছেলে মেয়েদের কষ্ট দিলে দিন শেষে নিজেদেরই অবস্থা কিংবা সম্মানের উপর আঘাত আসবে। বারবার যদি পালিয়ে যায় ওদের অসম্মান হবে। তাই জুমাইরার আম্মু আর আব্বুকে বোঝালো। জুমাইরার ভাইয়া চুপ করেছিল। তখন ঈশান ওনাকে অনেক কথাই বলেছে, কিন্তু ছেলেটা কোনো কথা বলেনি। অনেক আলোচনার পর জুমাইরার আব্বু ঈশানের আব্বুর হাতগুলো ধরে বলতে লাগলো, ভাইজান, আমি যে কাজ করেছিলাম তার জন্য আমি খুবই দুঃখিত। আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হবে। আর আমার ছেলে যে ওখানে আমার মেয়েকে আনতে গিয়ে আপনার ছেলে গায়ে হাত তুলবে আর এরকম পরিস্থিতিটা বদলে যাবে, সেটা ভাবতে পারিনি। আমি আগে জানলে হয়তো সবটা সামলে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু মেয়েটা বিয়ের দিন পালিয়েছিল, তাই তৎক্ষণাৎ খুব রাগ হয়ে গিয়েছিল, সেজন্য রাগটা কন্ট্রোল করতে পারিনি। কিন্তু এখন বুঝতে পারছি ছেলে মেয়েদের ভালোটা আগে। আমি অনেককে নিজেকে বুঝিয়েছি, আর আপনাদের বিষয়টা ভেবে দেখলাম যেহেতু দুজন দুজনকে ভালোবাসে আর বিয়ে করে নিয়েছে, এখন আর রাগ জেদ করে লাভ নেই। রাগ হয়েছিল যখন জানতে পারলাম দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে, তাই রাগের মাথায় এরকম একটা কাজ করে ফেলেছিলাম। যাই হোক, আমি চাইছি ওদের বিয়েটা সামনে আবারও খুব ভালোভাবে দিতে, কিন্তু তার জন্য কিছুদিন সময় লাগবে। তবে আপনাদের ছেলের বউকে আপনারা নিয়ে যেতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। যেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তবে এইটুকু আশা দিতে পারি, আমরা আর কোনো ছলনা কিংবা কোনো অভিনয়ের আশ্রয় নেব না। আমাদেরকে আমি আশ্বস্ত করছি, তাই আপনারা মেয়েকে নিয়ে যেতে পারেন। সেদিন সন্ধ্যায় মুখে খাওয়া দাওয়া করে সবাই জুমাইরাকে নিয়ে বাসায় আসলো। তারপর ঈশান অনেকটাই আশ্বস্ত হলো। অন্তত যাই হোক, জুমাইরার ভাই হয়তো এখন আর কিছু করবে না। তারপরেও ভয় ছিল। সব জল্পনা কল্পনা শেষ করে দুজনে ঈশানের রুমে আসতেই জুমাইরা ঈশান খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর অনেকক্ষণ কাঁদলো। ঈশান ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলেছিল, এই কাজটুকু তুমি আগে করলেই সব ঠিক হয়ে যেত। শুধু শুধু আমাকেও কষ্ট দিলে আর নিজেও কষ্ট পেলে। দেখলে তো, সবাই সবটা মেনে নিয়েছে, খামাখা কষ্ট পেলে আর এখন নিজে নিজেই কান্না করছো। এখন চুপ করো তো দেখি, তাকাও আমার দিকে বেবি। আই লাভ ইউ সোনা, আই রিয়েলি লাভ ইউ। আমি ভাবতে পারিনি যে এরকম কিছু হবে, বিশ্বাস করো। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। আই লাভ ইউ টু আমার পাগলি। তুমি কি একাই কষ্ট পেয়েছো? আমিও তো পেয়েছি,
কিন্তু বুঝতে পারিনি যে এত ভয় পেয়েছিলে আমাকে বাঁচানোর জন্য এরকম একটা কাজ করেছো। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো, আমি জানতাম না বউ। ঈশান মেয়েটাকে আর কিছু বলার সুযোগ দিল না। আলতো করে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে জুমারও রেসপন্স করতে লাগলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।